ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পাঁচটায় কোন সাবজেক্ট, কোন চ্যাপ্টার করিয়েছেন? ফার্স্টে হচ্ছে আপনার এই বেদাঙ্ক বিশ্লেষণ নবম অধ্যায় আর আট, অষ্টম আট এবং নয় পড়ছি আমরা। অর্থাৎ গতকালকে রাত্রে 11টায় পড়ছিলাম হচ্ছে পাঁচ সাত, আর পাঁচটায় পড়ছি আট নয়। শুধু বাকি প্রথমে আছে আমাদের জি। রাত্রেরটা করেছি, আজকে পাঁচটা জানতাম না। ওই যে আমি ইয়ে দিছিলাম, তো মেসেজ দিছিলাম, বোধহয় টেলিগ্রামটা একটু নোটিফিকেশনটা একটু অন করে রাখবেন। জি, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে আমরা 2টা মিনিট অপেক্ষা করি। আহ, আরো অনেকের আসার কথা, তারপরে আমরা শুরু করবো। আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিচ্ছি যে অঙ্কটা আসলে আমি সময় খুব কম পাচ্ছি, ঠিক আছে, কি করব বুঝতেছি না, অঙ্কগুলো প্র্যাকটিস করা হচ্ছে না। এখন বাকি আছে আমাদের কাছে প্রথম অধ্যায়টা, আর হচ্ছে ভাইয়া, 6 অধ্যায় এখন। প্রথম জি। অধ্যায়টাই মনে হয় করানো উচিত, ওইটা তো ইম্পর্টেন্ট, অনেক একটা কোশ্চেন তো থাকবেই। হ্যাঁ, হ্যাঁ, প্রথম অধ্যায়টা এখন পর্যন্ত পড়িনি, মানে এই 7 দিনে ধরা হয় নাই। প্রথম অধ্যায়টা এখন পড়বো, ওইটা শেষ করার পরে 6 অধ্যায়ে 3টা প্রশ্ন, ছোট ছোট 3টা প্রশ্ন, ওইটা যদি পারি পড়লাম, পড়ার পরে বিরতি দেবো আমরা। এরপরে রাত 10:30টায় কি 11টায় আমরা যদি সময় পাই, অন্তত একটা দুইটা অঙ্ক করলেও করব। ঠিক আছে। যদি একটু মানে প্রসেসটা একটু বুঝিয়ে দেন না, সবাই পারবে। হ্যাঁ, সেটাই। মানে একবারে ইজি তো, এটা সবাই পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে আমরা পরীক্ষার্থী যারা তাদের একটু এটা একটু হয়তো দুইবার একটু করা লাগবে আর কি, কারণ সংখ্যা টংখ্যা চেঞ্জ করে দিতে পারে। ঠিক আছে, এখন জি, কালকে বুঝতে বৃহস্পতিবার তো বসতে অঙ্ক তো করতেই হবে। আমি এ পর্যন্ত 6 দিন গেল, আমি আসলে অঙ্ক ধরার টাইম পাইনি, এই যে যা পড়ি আর কি সবাইকে নিয়ে। তো ঠিক আছে, একটু দেখি 5 মিনিট পরে, 2 মিনিট অপেক্ষা করি, সাথে আমরা শুরু করব। ভাইয়া বিকেলের ভিডিওটা দিয়ে দিয়েন। আচ্ছা, বিকেলের ভিডিওটা তাহলে আমি ডাউনলোড করতে থাকি, এই ক্লাসের ভিতরে দেখি দিয়ে দিতে পারি। জি, ধন্যবাদ। বিকেলের ক্লাসটায় তো আমি ছিলাম না। একটু হট কোশ্চেন গুলা যদি বলতেন আমি দাগাই নিতাম। আচ্ছা, বলে দেবো, একটু সবাই আসুক, তারপর বলে দিছি একসাথে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা শুরু করি। প্রথম অধ্যায় জান পাবে, প্রথম অধ্যায়টা একটু পড়ার চেষ্টা করি। আমরা 2 পৃষ্ঠায় যাই সবাই, দেখেন। সম্ভাবনার সংজ্ঞা, এটা তো প্রতিবারই আসে, একটা কমন প্রশ্ন, তাই না? এটা সহজ, আমরা জানি। পরিসংখ্যানের প্রথম বিষয়টা হচ্ছে সম্ভাবনা। কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা তো আমরা জানি না, তখনই ঠিক সম্ভাবনা শব্দটা আসে। দেখেন লেখা আছে, কোনো ঘটনা ঘটা বা না ঘটা সম্পর্কে নিশ্চিত না হলেই সম্ভাবনা ব্যবহার করা হয়। আর সম্ভাবনা নিয়ে, এটা একটা সাধারণ বিষয়, এটা নিয়ে অনেক কথা বলা যায়। স্যারেরা হয়তো সম্ভাবনা নিয়ে 1-2 ঘন্টা লেকচার দিবেন, ঠিক আছে? কিন্তু আমরা যেহেতু পরীক্ষা অনেক অঙ্ক বাকি আছে বিভিন্ন অধ্যায়ের, এবং ওই প্রশ্নগুলো আমরা যেগুলো পড়ছি ওগুলো বারবার রিভিশনের দরকার আছে, ঠিক আছে? কিছু কিছু জিনিস খাতায় একটু লেখার দরকার আছে, সময় খুব সীমিত। এই জন্য যতটুকু পড়তে হবে ততটুকু আলোচনা করে ততটুকু পড়ে আমরা চলে যাচ্ছি আপাতত। দেখেন সম্ভাবনার সংজ্ঞাটা, এবং যদি ব্যাখ্যা চাই তাহলে সংজ্ঞা এবং ব্যাখ্যা মিলে হচ্ছে 2 নম্বর পৃষ্ঠায়, ওই যে উপরের অংশটুকু, ঠিক আছে? কোন ঘটনা ঘটা বা না ঘটা সম্পর্কে নিশ্চিত না হলেই সম্ভাবনা ব্যবহার করা হয়। সাধারণত কোন ঘটনা ঘটবে কি ঘটবে না, ঠিক আছে, তার পরিমাপটাই হলো সম্ভাবনা। কোন দৈব পরীক্ষণের একটি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা এবং মোট ফলাফল সংখ্যার অনুপাত কি। মানে আপনি প্রথমে তো সংজ্ঞা দিলেন, তারপরে সংখ্যাটা কি? কোন একটা দৈব পরীক্ষায়, যেমন মুদ্রা নিক্ষেপ করলেন, এটা একটা দৈব পরীক্ষা। এই দৈব পরীক্ষার একটি ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা। বলেন তো, মুদ্রা নিক্ষেপ করলে আপনি মানে একটা যে কোনো একটা ফলাফল আপনি চিন্তা করেন যে হয়তো হেড অথবা টেইল, দুইটার যে কোনো একটা উঠবে, তাই না? তাহলে যদি আমরা ধরি যে হেড উঠবে, ঠিক আছে, হেড উঠবে, তাহলে হেডটা হচ্ছে অনুকূল ফলাফল সংখ্যা। আর মোট ফলাফল সংখ্যা কয়টা? হেড আর টেইল দুইটা। তাইলে এখানে অনুপাতের মাধ্যমে আমরা ওই ঘটনার সম্ভাবনাটা বের করবো এইভাবে, দেখেন। অর্থাৎ সম্ভাবনা সমান কোন ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা বাই পরীক্ষার মোট ফলাফল সংখ্যা, ঠিক আছে? বুঝতে পারছেন সূত্রটা সবাই? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যদি কোনো পরীক্ষণের জি মোট স্যার, ফলাফল জি। সংখ্যা m হয়, দেখেন মোট ফলাফল সংখ্যা যদি এম হয়, সরি এন, আমরা নাম্বার বা এন দ্বারা বোঝাই মোট সংখ্যা, মোট ফলাফল সংখ্যাকে বোঝাই। তাহলে মোট ফলাফল সংখ্যা যদি এন হয়, অর্থাৎ আপনি ধরে নেন মুদ্রা নিক্ষেপে 2টা ফলাফল, ঠিক আছে? লুডুর গুটি চাললে কয়টা ফলাফল? হয়তো 6টা, ঠিক আছে? এখন 6টার ভিতরে ওয়ান পড়ার, ওয়ান বা টু পড়ার সম্ভাবনা কত? ওয়ান পড়ার সম্ভাবনা হচ্ছে 6-এর নিচে 6 উপরে 1, 1/6, ঠিক আছে? 6-এর মধ্যে 1, 1, ঠিক আছে? 6 বলতে 6টা নাম্বার না, 6 বলতে 1 2 3 4 5 6, যে লুডুর ছক্কার যে 6টা দিক আছে, 6টা দিকের যে নাম্বারটা আছে, ওই বৈশিষ্ট্যটা হচ্ছে 6। ওই 6-এর ভিতরে 2 পড়লে 2, 2/6, ঠিক আছে? তাহলে আমরা কি লিখবো? 2/6 এভাবে লিখবো। তাহলে এইখানে যেহেতু টোটাল ফলাফল সংখ্যা হচ্ছে এন এবং অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে এম, এটা আপনি ধরে নেন, তাহলে হবে m/n। এখন যদি আমরা মুদ্রার হেড ওঠার সম্ভাবনা ধরি, বলেন তো একটা মুদ্রায় হেড, প্রবাবিলিটি অফ হেড বা প্রবাবিলিটি অফ এইস সমান 1/2 কেন হবে? কারণ টোটাল মুদ্রা নিক্ষেপ করলে ফলাফল আসে 2টা, সেই 2টার মধ্যে হেড আসবে একবার, তাহলে উপরে 1 নিচে 2, 1/2, ক্লিয়ার?
আবার যদি আমরা অনুরূপ ভাবে লিখি একটি মুদ্রা নিক্ষেপে লেজ ওঠার সম্ভাবনা, তাহলে প্রবাবিলিটি অফ টেইল সমান 1/2, একই জিনিস। আর টোটাল সম্ভাবনা কত? 1। হাফ হাফ যোগ করলে 1 হয়, তাহলে টোটাল সম্ভাবনা 1। এবার তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে আপনার পারছি। প্রশ্নটা কিন্তু প্রেজেন্টেশনে দেখা যাচ্ছে না। এটা দেখা যাচ্ছে না, তাই? আচ্ছা, ঠিক আছে। দেখেন আমরা এটা করবো আজকে। তারপরে সম্ভাবনার বিভিন্ন মতবাদ, এইটা, আর বর্জনশীল 4টা। আর একটা হচ্ছে গাণিতিক, বর্জনশীলের অবলিক দিয়ে গুণ গুণ গুণন দাগাই দিয়েছিলাম না, সবার কাছে আছে? ওই হট সাজেশনটা তো সবার কাছে আছে, ঠিক আছে? গুণন। তাহলে আমরা সম্ভাবনার গুণন সূত্রটা পড়বো, আর বর্জনশীলের বেলায় যোগ সূত্র পড়বো। অবর্জনশীলের যোগ সূত্রটা 4 স্টার না, ঠিক আছে? এটা কেউ পড়তে চাইলে ট্রিপল ডাবল স্টার এটা পড়তে পারেন। তাহলে আমরা এই 4টা প্রশ্ন করবো, আর এই অঙ্কটা করবো। এই অঙ্কটা তবে এই অঙ্কটা একই, আমরা এই একটা অঙ্ক, এখানে একটা অঙ্ক করবো। এই যে স্কিন, দেখেন স্কিনটা একটু দেখি, স্কিনটাকে কি, না সরি স্কিন, হ্যাঁ এটা ঠিক আছে। সম্ভাবনার সংজ্ঞা যদি আসে তাহলে আমরা পুরোপুরি ভাবে এইভাবে সুন্দর করে সাজাই লিখবো, পাশাপাশি এক্সাম্পল দেবো। দেখেন সম্ভাবনার সংজ্ঞা আসলে আমি নোটে বইয়ের থেকে একটু বড় করছি, মানে ওই বইয়ের কথাটাই একটু খোলায় ফাপাই সুন্দর করে লিখছি। দেখেন উদাহরণটা একটু আলাদা করে লিখছি। উদাহরণে কি লিখছি? মুদ্রা মাথা ওঠার সম্ভাবনা লিখছি, লেজ ওঠার সম্ভাবনা লিখছি। আবার এখানে আমরা যদি একটি ঘটনা এ হয় তাহলে মোট ফলাফল সঙ্গে এন হয়, অনুকূল ফলাফল যদি এম হয় তাহলে আমরা কি বলতে পারি সেইটা। তার মানে দুইটা এক্সাম্পল দিচ্ছি আর প্রতীকের সাথে দেখাইছি, আর একটা সম্ভাবনার সূত্রটা প্রথমে লিখছি। 3 ভাবে লিখছি, দেখছেন? আর সম্ভাবনা কাকে বলে সেটাকে আমি 2টা প্যারাগ্রাফে লিখছি, বইটা একটা প্যারাগ্রাফে 2টা লিখছি। এখানে কি আছে একটু পড়ি। সম্ভাবনা একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানিক ধারণা যা কোনো ঘটনার সম্ভাবনা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। বইতে যা আছে তার সাথে একটু রং চং লাগে, এখানে যদি লেখেন নোটে যেভাবে লিখছি তাহলে মার্কসটা বেশি আসে, একটু ব্যতিক্রম হয়। সবাই যদি এই বইয়েরটা হুবহু কপি করে তাহলে আপনারটা একটু তফাৎ করার জন্যই তো নোট। এটি বিভিন্ন ক্ষেত্রে যেমন গাণিতিক, অর্থনৈতিক, সামাজিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সম্ভাব্য ফলাফল বিশ্লেষণে সহায়তা করে। এরপরে আমরা বইতে যেটা আছে সেটা, কোনো ঘটনা ঘটা বা না ঘটার সময় নিশ্চিত হলে সমান ব্যবহার করা হয়। সাধারণত কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না তার পরিমাপি সম্ভাবনা। এই যা পড়লাম এটা, তাহলে এটা সবাই পারবেন, মৌলিক, এটা পরিসংখ্যানে আমরা সবাই পারি। এবার দেখেন এখানে ইম্পর্টেন্ট সংখ্যাগুলো কি কি, দেখেন এইটা। আচ্ছা, এখানে একটা জিনিস নাই, সম্ভাবনা সংজ্ঞাধীন ঘটনা, পূরক ঘটনা। আচ্ছা, এখানে নোটের ভিতরে একটা জিনিস নাই, সেটা হচ্ছে চেষ্টা বা ট্রায়াল। আমরা সবাই বইতে যাই, দেখেন বইয়ের থেকে ট্রায়ালটা পড়ি। বইতে গ নাম্বার চেষ্টা বা ট্রায়ালটা একটু পড়ি, এটা দেখেন ইম্পর্টেন্ট। কোন একটি দৈব পরীক্ষণে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করাকে চেষ্টা বা ট্রায়াল বলা হয়। যেমন একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলে প্রত্যেকটি নিক্ষেপে একটি ট্রায়াল বা চেষ্টা। আমরা তো সহজ সংজ্ঞা এটা বুঝলাম। ট্রায়াল বা চেষ্টা কি? কোন একটি দৈব পরীক্ষায় প্রতিবার চেষ্টাকে ট্রায়াল বলা হয়, একবার ট্রায়াল। তাহলে একটা 10 বার মুদ্রা নিক্ষেপ করলে প্রতিবার হচ্ছে ট্রায়াল, ঠিক আছে? তাহলে এটা আমরা পড়লাম, চেষ্টা পারলাম। এরপরেরটা ইম্পর্টেন্ট হচ্ছে নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনা। দেখাই একটু, এই যে ঘটনা দেখছেন, শুধু যে ঘটনাটা আছে না, এই ঘটনাটার দুইটা অনেকগুলো প্রকারভেদ। তার মধ্যে একটা হচ্ছে নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনা, সরল ঘটনা, যৌগিক ঘটনা। আর একটা হচ্ছে পরিপূরক, পুরো ঘটনা, সম্পূরক ঘটনা, বর্জনশীল, অবর্জনশীল, অনেকগুলো ঘটনা। তাহলে এই ঘটনার ভিতরে যা যা আছে তার ভিতরে আমরা একটা পড়বো হচ্ছে নিশ্চিত অনিশ্চিত ঘটনা, ঠিক আছে? বইতে দেখেন আপনারা এইগুলো সব সংজ্ঞাগুলি আইডিয়া রাখতে হবে। ঘটনাটা কাকে বলে আমরা নাম্বারটা দেখি। দেখেন কোন পরীক্ষায় প্রাপ্ত একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের অনুকূল ফলাফলের সেটকে ঘটনা বলে, অর্থাৎ নমুনা ক্ষেত্রের উপসেটকে ঘটনা বলে। বোঝাই একটু ভালো করে। মনে করেন একটা, এই দেখেন ঘটনাটা কোনটা আমি দেখাই। এই যে একটা এসটা হচ্ছে স্যাম্পল ক্ষেত্র। টোটাল এইটার ভিতরে, এই আয়তকার ক্ষেত্রের ভিতরে যা যা আছে, কি কি আছে বলুন তো? 1 2 3 4 আরো থাকতে পারে, মানে বৃত্তের বাইরেও তো এখানে অসংখ্য উপাদান থাকতে পারে, ঠিক আছে? থাকতে পারে না? এগুলো সব হচ্ছে পুরোটা হচ্ছে একটা সমগ্র। এইখান থেকে আপনি যদি একটা নমুনা ক্ষেত্র বানান, সেই নমুনা ক্ষেত্রটা যদি হয় আপনার, মানে পুরো পৃথিবী মনে করেন সমগ্র, এই নমুনার বাইরে এদিক সেদিকে সবগুলো অনেক উপাদান আছে মনে করেন, হ্যাঁ। এখন এই আয়তকার ক্ষেত্রের এই এসটা হচ্ছে নমুনা ক্ষেত্র, মানে সারা পৃথিবীর সবকিছু না নিয়ে এই এস এর ভিতরে যা যা আছে এগুলো আপনি নিলেন। এখন এই নমুনা ক্ষেত্রের ভিতরে
আবার আমরা কি পৃথক করে কিছু নমুনাকে দেখাতে পারি না? টোটাল এস এর ভিতর থেকে আমরা দেখছি, দেখেন এ 2 4 6 কে এ দিছি, 1 3 5 কে বি দিছি, তাহলে পুরো টোটাল নমুনা ক্ষেত্রের আলোকে, নমুনা ক্ষেত্রের প্রেক্ষাপটে এই এটা হচ্ছে উপসেট বা ঘটনা। পুরো ফুল নমুনা ক্ষেত্রের আলোকে এই বিটা হচ্ছে ফুল নমুনা ক্ষেত্রের উপসেট বা আলাদা একটা ঘটনা। তাহলে ঘটনাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এ বি দ্বারা। এই দেখেন, এ একটা ঘটনা, বি একটা ঘটনা। তাহলে এই ঘটনাটা ঘটলো কার আলোকে বলেন তো? ফুল নমুনা ক্ষেত্রের আলোকে। ক্লিয়ার? ঠিক আছে। আচ্ছা, তাহলে ঘটনা পড়লাম। এবার সরল এবং নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনা দেখেন 3 নাম্বার পৃষ্ঠায়। দেখেন, এই যে নিশ্চিত অনিশ্চিত ঘটনা নোটে দেখেন, কোন পরীক্ষায় একটি ঘটনা যদি আমরা নিশ্চিত থাকি যে ঘটবে, তাহলে তাকে নিশ্চিত ঘটনা বলা হয়। ঠিক আছে। আর যদি কোনো ঘটনা ঘটতেও পারে, নাও ঘটতে পারে, মানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়, তখন সেটা অনিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাটা সম্ভাবনা না, সম্ভাবনা এক, সম্ভাবনা অবশ্যই সম্ভাবনা, সেটা কি এক মানে ঘটবেই। আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনা কি ঘটতেও পারে, নাও ঘটতে পারে, একটা রেঞ্জের ভিতরে থাকে। ঠিক আছে। অথবা সম্ভাবনা প্রকাশ করা যায় না। তাহলে আমরা এখানে এ পর্যন্ত যা বললাম সবাই বুঝতে পারছেন, ঠিক না? এবার আমরা দেখেন পরস্পর বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা পড়ি। শামিনা পা, এখানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট? তানিম ভাই, চেষ্টা, নিশ্চিত অনিশ্চিত আর বর্জনশীল অবর্জনশীল, এই 6টা, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন বর্জনশীলে চলে যাচ্ছি। এই দেখেন পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, এটা ইম্পর্টেন্ট। বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা কাকে বলে, এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে দেখেন। পরস্পর বর্জনশীল বা বিচ্ছিন্ন ঘটনা, বর্জনশীল যা, বিচ্ছিন্ন তা, একই জিনিস। দেখেন, কোন দৈব পরীক্ষণে যদি আপনি বুঝেন আগে নিজের মতন করে, দৈব পরীক্ষণে যদি 2 বা ততোধিক ঘটনা এমন হয় যে তাদের যে কোনো দুটি ঘটনা একত্রে ঘটা সম্ভব নয়, তাহলে ওই ঘটনাগুলোকে পরস্পর বর্জনশীল ঘটনা বলে। ঠিক আছে। মানে একটা পরীক্ষণে, দৈব পরীক্ষণে 2 বা ততোধিক ঘটনা যদি এমন হয় যে একটা ঘটনা ঘটলে আর একটা ঘটবে না, অথবা দুইটা একসাথে ঘটবে না, আলাদা আলাদা সময় ঘটবে, তাহলে এই ঘটনাগুলো হচ্ছে পরস্পর বর্জনশীল, মানে একটা আর একটাকে সাথে নিয়ে দৌড় দেয় নাই। ঠিক আছে। বর্জনশীল বা বিচ্ছিন্ন মানে তো আমরা বুঝলাম, একে অপরকে, একজন আরেকজনকে বর্জন করছে। দেখেন এ এবং বি গায়ের সাথে গা মিশে নাই, কিন্তু কোনো প্রকার ছেদ বিন্দু এদের মধ্যে ইন্টারসেকশন নাই, আছে? নাই। তাইলে এ এবং বিটা কি পরস্পর বর্জনশীল। যেমন দেখেন এ 2 4 6, বি 1 3 5, ঘটনাদের পরস্পর বর্জনশীল ঘটনা। এটা আসলে এই চিত্রটা ভেন চিত্র, একে বলে ভেন চিত্র, ভেন চিত্র দিয়ে দিবেন। ঠিক আছে। এবার আমরা অবর্জনশীল ঘটনাটা দেখি। পরস্পর অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনাটা কি? কোন দৈব পরীক্ষণে যদি দুইটি ঘটনা এমন হয় যে তাদের একত্রে ঘটা সম্ভব, তাহলে ঘটনা দুটিকে পরস্পর অবর্জনশীল ঘটনা বলে। যেমন চিত্রের দিকে তাকান, এ এবং বি দুইটা কি 1 2 4 আর 2 2 3 5, এই দুইটার ভিতরে একটা ছেদ বিন্দু আছে, ছেদ বিন্দুটা কি 2, মানে উভয়ের কমন উপাদান আছে। এখানে এ সমান 1 2 4, বি সমান 2 3 5, ঘটনাদ্বয় পরস্পর অবর্জনশীল, মানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা। ঠিক আছে। তাহলে আমরা কি বর্জনশীল এবং অবর্জনশীল বুঝতে পারলাম না? আমরা যে 6টা সংজ্ঞা পড়ছি, 6টা সহ, আর পরে সম্ভাবনা কাকে বলে, এই 7টা, এই 7টা সংজ্ঞা থেকে সংজ্ঞা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে। অথবা এই 2 এবং 3 পৃষ্ঠা থেকে মনে করেন আপনি 1 নম্বর দাগের প্রশ্নের 1 নম্বরে মনে করেন আপনি 3 মার্কস অথবা 5 মার্কস এই 2 এবং 3 মিলে পেয়ে গেছেন, 2 এবং 3 পৃষ্ঠা মিলে। ঠিক আছে। তাহলে আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনা পড়লাম, সেইটা আসার বদলে কাকে বলে সংজ্ঞা আসার জায়গায় নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনার পার্থক্য আসতে পারে। একই জিনিস তো, তাই না? পার্থক্যটা একটু দেখি। দেখেন, নিশ্চিত ঘটনা, কোন পরীক্ষায় একটি ঘটনা ঘটবেই নিশ্চিত, সেটা নিশ্চিত ঘটনা। কোন পরীক্ষায় একটি ঘটনা ঘটতেও পারে, নাও পারে, সেটা অনিশ্চিত ঘটনা। নিশ্চিত ঘটনাটা এর প্রকৃতি বা নেচারটা কি, এটি অবশ্যই ঘটবে। অনিশ্চিত ঘটনা ঘটার সম্ভাবনা 0 থেকে 100% হতে পারে, মানে নাও ঘটতে পারে, আবার 100% ঘটতেও পারে। নিশ্চিত ঘটনার সম্ভাবনা 100%, অর্থাৎ 100% মানে 1 ঘটবে। আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনা 0 থেকে 100%, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে যে কোনো একটি মান। নিশ্চিত ঘটনার উদাহরণ হচ্ছে প্রতিদিন সূর্য ওঠে এবং 2 এবং 3 যোগ করলে 5 হয়, এগুলো হচ্ছে নিশ্চিত। অনিশ্চিত ঘটনা হচ্ছে লুডুর গুটি চাললে
চার আসবে কি আসবে না, 6 আসবে কি আসবে না, এটা হচ্ছে অনিশ্চিত। ঘটনার প্রকৃতিটা কি, এই ধরনের ঘটনা ঘটতেই হবে। নিশ্চিত ঘটনা সূর্য প্রতিদিন উঠবেই, 2 2 4 এটা হবেই। এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তবে তা নিশ্চিত নয়। বইতে কি এইভাবে নিশ্চিত অনিশ্চিত পার্থক্য এভাবে আছে ছকাকারে? যদি না থাকে আপনারা এটা একটু এই কাঠামোটা একটু দেখে রাখেন। ঘটনার প্রকৃতি, এই ঘটনা ঘটবে আর এটা ঘটবে না। পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকে আমরা নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান আমরা 1 ধরি, আর অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত যে কোনো মান। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। এবার আমরা নিশ্চিত অনিশ্চিত ঘটনার সংজ্ঞা, এটা তো আমরা এই সংখ্যাটা যদি আসে, মানে উপরে কিন্তু আবার পড়ে আসছে একে। নিশ্চিত ঘটনার সংজ্ঞা আসলে আপনার জন্য একটু নোট যাদের কাছে আছে তার জন্য একটু সুবিধা। দেখেন, আমরা যদি নিশ্চিত এবং অনিশ্চিত ঘটনার সংজ্ঞা লিখো, এটা যদি 3 মার্কে আসে, তাহলে আমরা শুধুমাত্র কোনো ঘটনা ঘটলেই নিশ্চিত ঘটনা, না ঘটলে ঘটার সম্ভাবনা ঘটতেও পারে নাও পারে, তখন থেকে অনিশ্চিত ঘটনা বলে শুধু এতটুকু এরকম ভাবে 2টা লাইন লিখে দেবো না আমরা, তাহলে কিন্তু 3 পাবেন না। ঠিক আছে, আমি যদি এইভাবে লিখি, আপনি যদি শুধু ওইভাবে লেখেন তাহলে আপনাকে 3 দেবে না। আমাকে 3 দিলে আপনাকে বলে যে ওই খাতাটা তো 3 এত ভালো সুন্দর করে লিখছে, তাতে 3 দিচ্ছে, তাহলে এটাকে 2 দিব। তখন কিন্তু এই তুলনাটা চলে আসে। আপনি নিশ্চিত ঘটনার বেলায় এইভাবে লিখবেন, দেখেন সম্ভাবনা 100 থাকে, 1 হয়, সুন্দর করে লিখছি। উদাহরণ দিবেন, এই যে ডাইসের উপর 1 থেকে 6 যে কোনো একটি সংখ্যা অবশ্যই আসবে, 1 থেকে 6 একটি সংখ্যা অবশ্যই আসে। এটা একটা এক্সাম্পল। দেখেন 1 থেকে 6 কোনটা আসবে সেটাও নিশ্চিত, কিন্তু 1 থেকে 6 যে কোনো একটা অবশ্যই আসবে, এই কথাটা তো নিশ্চিত। অথবা লিখতে পারেন সূর্য প্রতিদিন ওঠে, এটা লিখতে পারেন। হ্যাঁ, অথবা আপনি এখানে এই যে দেখেন 2 আর 2 4 হয়, এটা লিখতে পারেন। আর অনিশ্চিতের কি 0 সম্ভাবনা, ঘটার সম্ভাবনা এক এক অর্থাৎ এর ঘটনা ঘটার সম্ভাবনা 0 থাকে। আবার কখনো কখনো এখানে একটু ভুল আছে নাকি নাকি দেখেন তো, অনিশ্চিত ঘটনা তো শুধু 0 না, 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ ঘটতেও পারে নাও ঘটে, 100% হতে পারে, 0 হতে পারে। এখানে অনিশ্চিত ঘটনা হলে এমন ঘটনা যা কখনোই ঘটবে না। না, এই কথা ভুল আছে এখানে, ক্রস। ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে টাইপে। দেখেন অনিশ্চিত এই উপরের সংখ্যাটা আর এই সংখ্যাটা কিন্তু তফাৎ আছে। অনিশ্চিত ঘটনা হলো এমন একটি ঘটনা যা ঘটতেও পারে নাও ঘটতে পারে, অর্থাৎ 0 থেকে 100% সম্ভাবনা। ঠিক আছে, নোট যাদের কাছে তারা একটু এখানে একটু কারেকশন করে নেন। ঠিক আছে, এইটা উপরে উপরে অনিশ্চিত ঘটনার সংখ্যাটা এখানে এনে বসাই দিবেন। আচ্ছা, সম্ভাবনার বিভিন্ন মতবাদ। দেখেন এই মতবাদটা আমরা তাহলে কয়টা প্রশ্ন করলাম এখান থেকে? একটা প্রশ্ন কিন্তু এতক্ষণ পড়ছে, একটা হচ্ছে সংজ্ঞা, বিভিন্ন সংজ্ঞার সাথে পার্থক্য, এটা হচ্ছে একটা। এবার আমরা 2 নম্বর প্রশ্ন করব। ঠিক আছে, এই যে 2 নাম্বার দেখেন, 2 নাম্বারটা হচ্ছে সম্ভাবনার বিভিন্ন মতবাদ। 4টা মতবাদ আছে, আপনি এই 2টা মতবাদ সহজে বুঝতে পারবেন। আর এই ক এবং খটা একই জিনিস। আমরা যে সম্ভাবনা পড়ছি না 2 নাম্বার পৃষ্ঠায়, যে সম্ভাবনা, ওই যে প্রবাবিলিটি অফ এ সমান 1/2 বা m/n যেটা পড়ছি, ওই সংখ্যাটা, ওই সূত্রটাই ধ্রুপদী এবং পরীক্ষালব্ধ, এইগুলো তো ওই সূত্রটাকেই আপনি একটু একটু 2টা 3টা শব্দ চেঞ্জ করে লিখবেন। অর্থাৎ এক আর ক এবং খটা হচ্ছে 2 নম্বর পৃষ্ঠার সম্ভাবনার সংজ্ঞা এবং সূত্র একই জিনিস। আর গ নাম্বারটা মজার জিনিস, ঘ নাম্বারটা আরো মজার জিনিস। ঠিক আছে, এই 4টা তার সম্ভাবনার মতবাদ আসলে এটা অবশ্যই লিখবেন প্রশ্নটা। তাহলে আমরা সম্ভাবনার মতবাদ, আপনার সহজ একটা জিনিস বলি, যদি সম্ভাবনার মতবাদে আপনি প্রথমটাকে দেখেন, পরীক্ষায় অনেকভাবে আসতে পারে, এত কঠিন করে দিবে না, তবে প্রশ্ন কঠিন হলে এভাবে আসতে পারে যে অবরোহী সম্ভাবনা কাকে বলে। তখন আপনি যদি না জানেন যে অবরোহী মানে ধ্রুপদী ক্লাসিক্যাল, ধ্রুপদী মানেই ম্যাথমেটিক্যাল, তাহলে তো আপনি বুঝবেন না। তাহলে আপনাকে একটু জেনে রাখা দরকার যে ধ্রুপদী মানে গাণিতিক, গাণিতিক মানে অবরোহী, একই জিনিস। ঠিক আছে, অ্যাপ্রিওর ম্যাথমেটিক্যাল ক্লাসিক্যাল। আর পরীক্ষালব্ধটা হচ্ছে ইম্পিরিক্যাল, পরিসংখ্যানিক স্ট্যাটিস্টিক্যাল এবং পোস্টেরিয়র বা আপেক্ষিক রিলেটিভ। হ্যাঁ, আর ব্যক্তি নির্ভর সম্ভাবনা সাবজেক্টিভ, স্বতঃসিদ্ধ সম্ভাবনা এক্সিওমেটিক। ঠিক আছে, তাহলে এই 2টা আপনি মনে রাখেন যে ধ্রুপদী আর হচ্ছে হ্যালো পরীক্ষালব্ধ। আমি মনে রাখার একটা সহজ ইয়া দিই। হ্যালো হ্যালো, জি জি শুনছি। কিছু তো শোনা যায় না। সোনিয়া পা, আর বাকি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, বাকি আমরা সবাই শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি সোনিয়া পা, সবাই শুনতে পাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। আপনার অ্যাপ্লিকেশনে আপনার বোধহয় মাইক্রোফোন আপনি পারমিশন লিভ নেন, দেওয়া নাই। নিয়ে আবার নতুন করে জয়েন করেন। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন, আমি একটু সহজ করে এই 4টাকে একটু বোঝাই দেওয়ার চেষ্টা করবো, মন দিয়ে আপনারা। প্রথমে আমাদের মনে রাখতে হবে, আমরা একটু মনে রাখি, একটু পড়ি বারবার। দেখেন, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, মানে গণিত আর পরিসংখ্যান, 2টা সাবজেক্ট। আপনি এভাবে মনে রাখেন যে সম্ভাবনার বিভিন্ন মতবাদের 1 নাম্বারটা হচ্ছে গাণিতিক, 2 নাম্বারটা হচ্ছে পরিসংখ্যানিক। মানে যে পরিসংখ্যান আপনি এখন পড়তেছেন সেটা হচ্ছে খ নাম্বারে আছে, আর যে গণিত আপনি 9 10-এ করছেন সেটা হচ্ছে 1 নাম্বারে আছে। তাহলে ক নাম্বারের গাণিতিক সম্ভাবনা, আর পরেরটা হচ্ছে পরিসংখ্যানিক সম্ভাবনা। গাণিতিক সম্ভাবনার অপর নাম হচ্ছে আবার অবরোহী, আর পরিসংখ্যানের নাম হচ্ছে আরোহী। অবরোহী আরোহী।
আপনি ইংরেজিটা যদি ভুলে যান, কঠিন মনে হয়, তাহলে ইংরেজিটা বাদ দিয়ে আপনি লেখেন অবরোহী। তাহলে গাণিতিকটা হচ্ছে অবরোহী, মনে রাখা যাবে। আর পরিসংখ্যানিকটা হচ্ছে আরোহী। ঠিক আছে, গাণিতিকে অবরোহী অব আছে, আর পরিসংখ্যানিকে আরোহী। আর যেটা গাণিতিক সেটা হচ্ছে ক্লাসিক্যাল, মানে আমরা ওই যে প্রথম 1 নম্বরে যে সংখ্যাটা পড়বো, মানে বইয়ের 2 নম্বর পৃষ্ঠায় সম্ভাবনার সংজ্ঞা, ওই সংখ্যাটা হুবহু মনে করেন সেটা হচ্ছে ধ্রুপদী সংখ্যা, ক্লাসিক্যাল সংখ্যা, সেটাই ম্যাথমেটিক্যাল, সেটাই অবরোহী। আর আমরা এখানে খ নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে পরীক্ষালব্ধ। ঠিক আছে, ওইটার আরেক নাম হচ্ছে পরিসংখ্যানিক। এখন আপনি বলতে পারেন যে তাহলে উপরের 2 নম্বর পৃষ্ঠায় পরিসংখ্যানিক সম্ভাবনা কিনা, হতে পারে ওটা পরিসংখ্যানিক সম্ভাবনা। ঠিক আছে, কিন্তু এখানে এই মতবাদে বইতে যে ভাবে সংখ্যাটা লিখছে তাতে ক আর খ এর মধ্যে একটু পার্থক্য তো থাকবে, যেহেতু দুইটা আলাদা আলাদা সম্ভাবনা। আমরা সেই পার্থক্যটা বুঝে, পরীক্ষার জন্য পার্থক্যটা বুঝে আমরা লেখার চেষ্টা করব। আর 2 নম্বর হচ্ছে ব্যক্তি নির্ভর সম্ভাবনা। আর মানে কি ব্যক্তি নির্ভর সম্ভাবনা? মানে হচ্ছে যে আপনি একটা আইডিয়া করলেন যে এখন বৃষ্টি আসতে পারে, আর আমি বললাম যে না, বৃষ্টি আসার সম্ভাবনা নাই, তাহলে এটা হচ্ছে আপনার আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সম্ভাবনা। আর ঘ নম্বর হচ্ছে স্বতঃসিদ্ধ সম্ভাবনা, মানে এই সম্ভাবনা বের করার জন্য বেশ কিছু স্বতঃসিদ্ধ রুলস, মানে একবারে নিজেই নিজেকে নিজের সত্যতা প্রমাণ করে এরকম কিছু স্বতঃসিদ্ধ নিয়ম, যেমন চন্দ্র সূর্য যেমন সত্য, এটা মিথ্যা প্রমাণ করা যায় না, বা এটা সত্য প্রমাণ করতে অন্য কোনো উপাদানও লাগে না, এরকম কিছু সত্য রুলস বা সূত্র দিয়ে এই সম্ভাবনাটা প্রমাণ করা হয়। তাহলে আপনারা 4টা বুঝতে পারলেন। এবার আমরা ক নম্বরে যাই। দেখেন, প্রথমে গাণিতিক সম্ভাবনাটা পড়বো, তাই পরীক্ষায় উপযোগী, পরীক্ষায় লেখার জন্য আমাদের সহজ টেকনিক হচ্ছে এই সম্ভাবনাটাকে আপনি এখান থেকে না পড়ে, আমি দেখাই, আপনারা ভালো করে দেখেন। একেবারে এখানে জাস্ট এই যে এতটুকু যা যা আছে না, এটুকু হুবহু বাদ দিয়ে আপনি 2 নম্বর পৃষ্ঠায় যা পড়ছেন সম্পূর্ণ দিয়ে দেন। আর যদি না চান যে না একটু চেঞ্জ করব, তাহলে এখানে কি কি চেঞ্জ আছে দেখেন ওইটার সাথে। কোন দৈব পরীক্ষণের একটি অনুকূল ফলাফল সংখ্যাকে ওই পরীক্ষণের, আমরা বলছিলাম না ওই 2 নম্বর পৃষ্ঠায় মনে পড়ে যে অনুকূল ফলাফলের সংখ্যাকে ওই পরীক্ষার সম্ভাব্য ফলাফল দিয়ে ভাগ করলাম, তার মানে m/n। অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে m, আর টোটাল ফলাফল হচ্ছে n। তাহলে আমরা টোটাল m আর n অনুপাতের মাধ্যমে প্রবাবিলিটি অফ a বের করছি। কি ভাইয়া বলছেন শুনিলেন? ভাইয়া হ্যাঁ, কোন পৃষ্ঠায় ইয়ে করতেছেন, একটু কাইন্ডলি একটু বললে ভালো হতো। 13 আচ্ছা, নোটের 13। আমার নোটের সাথে আপনাকে নোটের পৃষ্ঠা একটু অমিল থাকতে পারে। না নোটের 13 মানে মেন এটা বলতে। মেইন বইতে এটা 4 পৃষ্ঠা, 4 এর ক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা দেখেন, এখন আপনি এইখানে কি লিখবেন? কোন দৈব পরীক্ষণের একটি অনুকূল ফলাফল সংখ্যাকে, এই যে অনুকূল ফলাফল সংখ্যা হচ্ছে m, মানে অনুকূল মানে কি, এটা আসার সম্ভাবনা আছে, যদি হেড উঠে তাহলে মনে করেন এইটা, ওই পরীক্ষণের মোট ফলাফলকে দিয়ে ভাগ করলে বা অনুপাত বের করলে যে সম্ভাবনাটা পাই সেটা হচ্ছে গাণিতিক সম্ভাবনা। এখন আপনি জাস্ট মোট ফলাফলের জায়গায় আপনি লিখবেন ওই পরীক্ষণের সমসম্ভাব্য পরস্পর বর্জনশীল সম্পূরক ফলাফল, এই শব্দগুলো লিখবেন। সম্পূরক ফলাফল দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে কোনো গাণিতিক সম্ভাবনা বলে। বুঝতে পারছেন? হ্যাঁ আলামিন ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন? জাস্ট ওই 2 নম্বর পৃষ্ঠার সংজ্ঞাটাই এখানে হুবহু দিতে পারেন, যদি চেঞ্জ করেন তাহলে এই এই শব্দ 3টা ঢোকাবেন, তাহলে আর যা আছে তাই, তাহলে আমরা এটা স্কিপ করলাম। তবে আপনি যেহেতু এটা আপনি সম্ভাবনার 4টা প্রকার লিখতেছেন, এখানে আপনি লিখবেন যে এই সম্ভাবনা, প্রথমে যদি আপনি গাণিতিক সম্ভাবনা দেন তাহলে নিচে লিখবেন এই গাণিতিক সম্ভাবনাকে, আপনাদের বলেন তো, এইমাত্র বলছিলাম গাণিতিক সম্ভাবনাকে অবরোহী সম্ভাবনা বলা হয়, অ্যাপ্রিওর। অবরোহী সম্ভাবনা আর এক নাম হচ্ছে ক্লাসিক্যাল সম্ভাবনা। ভাই চোখ বন্ধ করে মাথার মধ্যে ঢুকান, তাহলে পরীক্ষায় হুবহু লিখতে পারবেন। এখানে নিচের লাইনটা লিখে দিবেন, স্যার দেখে মনে করবে যে না ও ভালো বুঝেন। এবার হ্যাঁ আমরা আলামিন চলে ভাই, যাই পরিসংখ্যানিক সম্ভাবনা। হ্যাঁ আলামিন ভাই আরো 2 একবার বললে মনে হয় আরো পরিসংখ্যানিক, ক্লিয়ার হইব। হ্যাঁ এখানে গাণিতিক সম্ভাবনার আমি দেখাই, গাণিতিক সম্ভাবনা আর একটা হচ্ছে পরিসংখ্যানিক সম্ভাবনা। ক ওকে। নাম্বারটা গাণিতিক, খ নাম্বারটা পরিসংখ্যানিক। ঠিক আছে, অনেকে তো বইয়ের কোন পৃষ্ঠায় কি আছে এটা দেখেও অনেকে আমরা লিখি, তাই না? এই জন্য আমি বললাম কতে এইটা খতে এইটা, যাতে লেখার সময় মনে থাকে যে নোটের বইয়ের ওই কোনায় এটা ছিল। হ্যাঁ, এটা কল্পনার মাধ্যমে কিন্তু আসে। এখন দেখেন,
একটা গাণিতিক, একটা পরিসংখ্যানিক। গাণিতিকের অপর নাম অবরোহী আর পরিসংখ্যানের অপর নাম আরোহী। আর গাণিতিকের আরেক নাম ক্লাসিক বা ধ্রুপদী, আর ক্লাসিকের বিপরীতটা এখানে পরিসংখ্যান হচ্ছে পরীক্ষালব্ধ, এম্পিরিক্যাল। ঠিক আছে? আচ্ছা, আর দুটো তো সাবজেক্টিভ আর এক্সিওমেটিক, এটা আমরা আলাদা, এটা আমরা মনে রাখতে পারবো। এবার পরিসংখ্যানিক সম্ভাবনাটা কি দেখেন। এইখানে আপনি নতুন করে যা লিখবেন সেটা হচ্ছে পূর্ব নির্ধারিত শর্ত ঠিক রেখে। মানে কি, সম্ভাবনার ক্ষেত্রে যে সকল শর্ত কাজ করে সেই শর্তগুলো ঠিক রেখে কোনো পরীক্ষাকে অসংখ্যবার, পরিসংখ্যানের বেলায় অসংখ্যবার পুনরাবৃত্তির একটা ঘটনা ঘটে না? একটা লুডুকে আমরা একবার নিক্ষেপ করি, পরিসংখ্যান কি একটা দুটো সংখ্যা নিয়ে কাজ করে? পরিসংখ্যান মানেই তো অনেক এক্সেল শিট, অনেক সংখ্যা, অনেক ডেটা নিয়ে কাজ করে, ঠিক না? তাইলে পূর্ব নির্ধারিত শর্ত ঠিক রেখে কোনো পরীক্ষাকে অসংখ্যবার পুনরাবৃত্তি করা হলে কোন ঘটনার অনুকূল ফলাফলের সংখ্যার সঙ্গে পরীক্ষার মোট ফলাফল সংখ্যার অনুপাতকে, এই যে একই কথা কিন্তু, ভাগকে বা অনুপাতকে, অর্থাৎ কোন পরীক্ষার মোট ফলাফলকে অনুকূল ফলাফল দিয়ে ভাগ করলে, অনুকূল ফলাফলকে মোট ফলাফল দিয়ে ভাগ করলে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে সম্ভাবনা। কিন্তু এখানে নতুন করে খালি ঢুকাবেন কি কি দেখেন, পূর্ব নির্ধারিত শর্ত ঠিক রেখে এটুক দিকে ঢুকাবেন, কোন পরীক্ষাকে অসংখ্যবার পুনরাবৃত্তি করালে এটুক ঢুকাবেন। তারপরে একই জিনিস, কোন ঘটনার অনুকূল ফলাফল সংখ্যার সঙ্গে পরীক্ষার মোট ফলাফল সংখ্যার অনুপাত, এই জিনিসটা তো এক জিনিস। আমরা তো প্রথম 2 নম্বর পৃষ্ঠায় পড়ে আছি অনুপাত। অনুপাত মানে তো বুঝি উপরে নিচে লব আর ভাগ। এবার দেখেন এই অনুপাতের এখানে একটা জিনিস নতুন করে ঢুকবে, সেটা হচ্ছে কি, নতুন করে একটা ঢুকবে, সেটা হচ্ছে সীমায়িত মান। আমি লাল কালার দিয়ে দেখালাম সীমায়িত মানকে, এই যে লিমিটিং ফর্ম, লিমিটিং মান দেখছেন, এলটি মানকে উক্ত ঘটনার আরোহী সম্ভাবনা বলে। আরোহী মানেই তো পরিসংখ্যানিক। আরোহী সম্ভাবনা বলে যদি কোনো ঘটনা এ এর অনুকূল ফলাফল সংখ্যা এম হয়, চেষ্টার সংখ্যা এন হয়, তাহলে অসংখ্যবার পুনরাবৃত্তি করা হলে এর সম্ভাবনা হবে, প্রবাবিলিটি হবে এর সমান এম বাই এন। সহজ কথা এম বাই এন, আমরা আগে পড়ে আসি, সব প্রশ্নে এটাও পড়ছি, 2 নম্বর পৃষ্ঠায় পড়ে আসছি বইয়ের। তাহলে এখানে শুধুমাত্র নতুন করে আমরা ঢুকাবো হচ্ছে উপরে দিব কি এলটি, নিচে এন। এগুলো মানে এই ফর্মুলাটা কিভাবে হবে তার কিছু মানে সেটার ব্যাখ্যাটা এই চিত্রের মাধ্যমে, সূত্রের মাধ্যমে দেখাইছে। দেখেন এই লিমিটিং ফর্মটা হবে মানে সীমায়িত মান, আর এনটা হচ্ছে এই এনটা হচ্ছে এইটা মানে অসংখ্য, এন মানে হচ্ছে অসংখ্যবার চেষ্টা করবেন সেইটা। আর তীর চিহ্ন দিয়ে সমান দিলেন না, তীর চিহ্ন দিয়ে এই যে চিহ্নটা আছে ইনফিনিটিভ চিহ্ন, মানে নাই, মানে কোনো আনলিমিটেড, মানে আপনি প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি বলতে, ইনফিনিটি বলতে আমরা বুঝি অন থেকে শুরু হলে সেটা কখন যে শেষ হবে সংখ্যা আমরা সেটা জানি না। আসসালামু আলাইকুম ভাইয়া, বিরক্ত না হলে একটু কত অধ্যায় বলবেন? আমি আজকে দেরি করে জয়েন করেছি তো, সরি। আচ্ছা, অবশ্যই বলবো, না বিরক্তির কিছু নাই, আমরা অবশ্যই বলবো। এটা হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম অধ্যায়ের 13 নম্বর পৃষ্ঠা হচ্ছে নোট, আর যদি বই থেকে দেখেন তাহলে 2 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে? তাইলে আমরা এখানে খুব মনোযোগ সহকারে আমি পড়ানোর চেষ্টা করলাম, আমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ক এবং খ আমাদের হয়ে গেছে। ঠিক আছে? এখন কেউ যদি বলেন যে হয় নাই, তাইলে তাকে আগে 2 নম্বর পৃষ্ঠার সম্ভাবনার মৌলিক যে সংজ্ঞাটা, ক্লাসিক্যাল যে সংজ্ঞাটা, ওটা আগে পড়ে আসতে হবে। প্রবাবিলিটি অফ এ সমান যে এম বাই এন হয়, এটা আগে জানতে হবে। কোন ঘটনার সম্ভাবনার যে ওই ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা বাই মোট ফলাফল সংখ্যা হয়, এটা আগে জানতে হবে। সম্ভাবনার মৌলিক সংখ্যাটা 2 নম্বর পৃষ্ঠা থেকে পড়ে আসলেই ক এবং খটা তার জন্য কি কোনো কিছুই না। ওকে, এখন দেখেন এই সংজ্ঞাটি প্রদান করেন জার্মানি গণিতবিদ আর ভন মাইজেস। হ্যাঁ, আর ডট ভন মাইজেস বা মিজেস, যে উচ্চারণটা কি মাইজেস হইতে পারে, মিজেস হয়, মাইজেসটা ধরলাম। এটাকে পরীক্ষালব্ধ বা আরোহী বা আপেক্ষিক সম্ভাবনা বলা হয়। আপনি জেনে রাখেন যে পরিসংখ্যানিক সম্ভাবনার অপর নামগুলো কি কি, যদি পরীক্ষায় আসে। ঠিক আছে? এম্পেরিক্যাল বা পরীক্ষালব্ধ সম্ভাবনা কি, তাহলে তো কি ব্যাপারে, এটা তো জীবনে কোনোদিন পড়িনি। আরোহী সম্ভাবনা কি, আপেক্ষিক সম্ভাবনা কি, একই জিনিস। এবার উক্ত 2 প্রকার সম্ভাবনার বিভিন্ন নাম রয়েছে, পরীক্ষায় যে কোনো নাম আসতে পারে। ঠিক আছে? এটা বললাম আর কি, যে কোনো নাম গেল। এবার আমরা গ নাম্বারটা দেখি, বইয়ের 3 নম্বর পৃষ্ঠা দেখেন, গ নাম্বার, এই যে গ নাম্বার, বইয়ের 3 না, সরি, বইয়ের হচ্ছে 5 নাম্বার। দেখেন, যে সম্ভাবনা কোনো বিশ্বাস, বিবেচনা এবং অভিজ্ঞতার আলোকে নির্ণয় করা হয় তাকে ব্যক্তি নির্ভর সম্ভাবনা বলা হয়। বিভিন্ন ব্যক্তির দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে একই ঘটনার সম্ভাবনা ভিন্ন ভিন্ন হয়। যেমন আজকে বৃষ্টি আসবে কি আসবে না, এটা আপনার দৃষ্টিভঙ্গি, আপনার অভিজ্ঞতা, পর্যবেক্ষণ একরকম, আমার অন্যরকম। এই পার্থক্যের কারণে আপনার সম্ভাবনা বের করার ফল একরকম হবে, আমার সম্ভাবনা একরকম হবে। মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ক ব্যক্তি মনে করেন 70%, খ ব্যক্তি মনে করেন 20%। তাহলে
বুঝলেন তো যে ব্যক্তি নির্ভর সম্ভাবনাটা কি? এই সংজ্ঞাটা প্রদান করেছেন কাইনেস, KYNESS, কাইনেস এবং জেফ্রিস। আপনি মনে রাখেন এইভাবে, JEFFREYS, জেফ্রিস প্রমুখ গণিতবিদ। এই সংজ্ঞাটি গাণিতিক ভিত্তি নেই বলে তা বস্তুনিষ্ঠ নয়। গাণিতিক ভিত্তি আছে বলেন, এটা তো আপনি অনুমান করলেন, তাই আমি অনুমান করলাম সেইটা, তার মানে গাণিতিক ভিত্তি নাই। এটাকে হয়তো পার্সেন্টেজ তো যে কোনো জিনিসকে দেখানো যায়, পার্সেন্টেজ দেখালে একটু গণিতের ছোঁয়া আছে, কিন্তু পুরোপুরি ভাবে এখানে পরিসংখ্যানের সম্ভাবনার সূত্র ব্যবহার করা যাচ্ছে না। এই জন্য এটার গাণিতিক ভিত্তি নাই বলে এটা বস্তুনিষ্ঠ নয়, পরিসংখ্যানে এটা তেমন ব্যবহার করা হয় না। কাইনেস এবং জেফ্রিস, তাহলে ব্যক্তি নির্ভর সম্ভাবনা বা সাবজেক্টিভ প্রবাবিলিটিটা প্রদান করেছেন কে? কাইনেস এবং জেফ্রিস। বানানটা লিখবেন খাতায় একবার করে, ঠিক আছে? এবার আমরা যদি স্বতঃসিদ্ধ সম্ভাবনাটা দেখি, বইতে স্বতঃসিদ্ধ সম্ভাবনাটা যেভাবে আছে, আমারটা একটু ক্লিয়ার করে দেখার চেষ্টা করছি, বোধহয় একই জিনিস হয়তো একটু ক্লিয়ার করছি। দেখেন, বইতে 3টা স্বতঃসিদ্ধ আছে, আমি একটা বেশি লিখছি। দেখেন, এবার আমরা একটু পড়ি। এটি সম্ভাবনার সবচেয়ে আধুনিক সংজ্ঞা এবং এর প্রবক্তা হলেন রাশিয়ান গণিতবিদ A.N. কলমোগরভ। কলমোগরভ বানানটা দেখেন, রাশিয়ান গণিতবিদ। তাহলে উপরের পাড়াটা হয়ে গেল আমাদের। এবার দেখেন, এক্ষেত্রে সম্ভাবনার বিস্তারিত সংজ্ঞার পরিবর্তে ওই যে ক খ গতে যে বিস্তারিত সংজ্ঞা টঙ্গা দিছি, বুঝাইছি, ওগুলোর পরিবর্তে অত কথা বলে না, জাস্ট কিছু স্বতঃসিদ্ধ নিয়ম বলে দেয়। সেই নিয়ম অনুযায়ী সম্ভাবনা বের করো, বাড়তি কথায় যায় না। এটা হচ্ছে স্বতঃসিদ্ধ সম্ভাবনা, মানে বাড়তি কথাকে একটা স্বতঃসিদ্ধ নিয়মের ভিতরে নিয়ে আসছে, যেটা ঘটবেই, চাঁদ সূর্যের মতন। ক খ গ ঘ ঘটবেই, এই 4টা পরীক্ষিত সত্যকে মেনে নিয়ে যে সম্ভাবনা, সেটা হচ্ছে স্বতঃসিদ্ধ সম্ভাবনা, ইংরেজিতে অ্যাক্সিওমেটিক প্রবাবিলিটি, ঠিক আছে? তাহলে আমরা স্বতঃসিদ্ধ গুলো কি কি দেখি। এখানের ক নাম্বার স্বতঃসিদ্ধটা আমরা পরবর্তীতে একটা প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের 8 মার্কে আসতে পারে। এবার খ নাম্বার সম্ভাবনাটা আমরা জানি, কোন নমুনা ক্ষেত্রের মোট সম্ভাবনা কত। সবসময় কিন্তু বলি যে মোট সম্ভাবনা 1। আপনার লডুর গুটি নিক্ষেপ করেন 1 থেকে 6 পর্যন্ত, কয়টা পড়বে? সম্পূর্ণ সম্ভাবনার মান 1। তাহলে প্রবাবিলিটি অফ এস সমান 1। খ নাম্বার গেল। ক নাম্বারটা কি আছে? কোন ঘটনার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। আমরা জানি কোন ঘটনা ঘটবে কি ঘটবে না, যদি না ঘটে 0, যদি ঘটে সেটা 1। তাহলে বলেন সম্ভাবনার মানটা সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকে, কোনোভাবেই 1 এর উপরে যায় না, কোনোভাবে 0-এর নিচে নামে না, ঠিক আছে? তাইলে সম্ভাবনা যদি এ হয়, ঘটনাটা যদি এ হয়, তাহলে সেই ঘটনাটি ঘটার সম্ভাবনা হচ্ছে 0 অথবা 0 থেকে বড়, 1 অথবা 1 এর থেকে ছোট, 0 লেস দেন ইকুয়াল এ লেস দেন ইকুয়াল 1, ঠিক আছে? তার মানে 1 অথবা 1 এর থেকে ছোট এর মানটা দেখেন। এই চিহ্নগুলো তো আমরা মনে আছে বোধহয়, আমরা সবাই জানি, আমরা 9 10-এ এগুলো, 8 থেকে আমরা এগুলো পড়তেছি, লেস দেন ইকুয়াল গ্রেটার দেন, ঠিক না? তাহলে এটা আমরা পারলাম, 1 এবং 2 শেষ। এবার গ নাম্বারটা দেখেন, যদি এ এবং বি পরস্পর বর্জনশীল ঘটনা হয়, তবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এখন এই গ এবং ঘটায় এখন কথা না বলে গ নাম্বারটা, এই যে আমরা পরবর্তীতে কিছু সময় পরে আমরা যদি ইনশাল্লাহ আমরা গ নাম্বারটা পড়বো, তখন এই গ স্বতঃসিদ্ধটা আমরা বুঝে ফেলবো। ঘ স্বতঃসিদ্ধটা আজকে পড়বো না, অষ্টম ব্যাচের জন্য পড়বো না, এটা পরবর্তীতে পড়বো, এটা একই জিনিস, ঠিক আছে? তাহলে গ এবং ঘটা আপনি আপাতত একটু পড়ে রাখেন, এইটা আমরা পরবর্তী প্রশ্নে বুঝবো। যদি এ এবং বি বর্জনশীল হয়, ভালো করে দেখেন, বর্জনশীল হয়, তাহলে সূত্রটা হবে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ যোগ প্রবাবিলিটি অফ বি। আর যদি এ এবং বি পরস্পর অবর্জনশীল ঘটনা হয়, তবে কি হবে? প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন কি বি। তাহলে এইগুলোই হচ্ছে স্বতঃসিদ্ধ। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল, ঠিক আছে? আমি পরিসংখ্যানিক চার্ট, আপনারা কারা কারা করছেন, প্রিন্ট করছেন বলেন তো? সবাই প্রিন্ট করছেন পরিসংখ্যানিক চার্ট? আমাদের কিন্তু একটা অঙ্ক করতে লাগবে। যারা বাইরে আছেন তারা প্রিন্ট করে নিয়ে আসেন বাসায়, আমি প্রিন্ট করতে দিব। আমি একটু 30 সেকেন্ড অথবা 1 মিনিটের জন্য একটু টাইম নেবো আপনাদের কাছ থেকে। আমি একটু হোয়াটসঅ্যাপে একটু এক দোকানে পাঠাবো আর কি, প্রিন্ট করার জন্য এটা, ঠিক আছে? ফাইলটা ভাই আপনি বলছিলেন যে ওটার একটু পিডিএফটা দিতে পারবেন, আমি তাহলে প্রিন্ট করে আনবো। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আপনারা টেলিগ্রামে সবাই আমাকে একটু 30 মিনিট টাইম দেবেন, সরি 30 সেকেন্ড থেকে 1 মিনিট, আমি ওটা দিচ্ছি, প্লাস আমি একটু প্রিন্ট করতে পাঠাবো এটা। ওকে, আপনারা দেখতে থাকেন তাহলে বই।
আপনার বইয়ের পিছনে আছে, বইয়ের পিছন থেকে ফটোকপি করবেন না, তাহলে ওটা অস্পষ্ট হবে। বই যেহেতু এটা জলা কাগজের বই, ঠিক আছে, এটা বইয়ের পিছনে আছে। তাহলে এই ফাইলটা পৃথক ভাবে আমি এই যে এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার উঠবে না তো, এই কারণে প্রিন্ট মানে হ্যাঁ পিডিএফ হ্যাঁ ঠিক দিলে আছে। ভাইয়া ওই আচ্ছা ওকে। বাউবির ওয়েবসাইটে যে পিডিএফ ই বুকের যে ইয়েটা আছে ওখানে লাস্ট ইয়েতে আছে, হ্যাঁ ওটা হ্যাঁ ডাউনলোড করে ওখানে আছে, ওখানে আছে, হ্যাঁ ওখানে আছে। যদি কারো নামাইতে সমস্যা হয় তাহলে তার জন্য এটা, অথবা বাউবির ওয়েবসাইট পিডিএফ ফাইলের ভিতরে এটা আছে, আমাদের বইয়ের পিছনে আছে, আর আমিও আপনাদের নতুন করে দিয়ে দিলাম। তাহলে এটা অবশ্যই নিয়ে যাবেন। কেন যাবেন? কেউ যদি অঙ্ক নাও করেন তাও নিয়ে যাবেন, কারণ হচ্ছে একটা অঙ্ক আমরা কালকে শিখবো সকালে ইনশাল্লাহ। ওই অঙ্কটা যদি আপনারা পারেন তাহলে ওটা যদি এসে পড়ে তাহলে আপনি 8 মার্কের একটা অঙ্ক করে ফেললেন, ঠিক না? এই জন্য আপনাকে পরিসংখ্যানিক চারটা, সবাই যারা আছেন এখানে ইনশাল্লাহ অঙ্ক করবেন না এইভাবে নিবেন না, এরকম না, ওটা নিয়ে যাবেন ইনশাল্লাহ। এই টেবিলটা কয় পৃষ্ঠার? 8। যদিও 8 পৃষ্ঠা পুরোটা লাগে না, তারপর 8 পৃষ্ঠা, 8টা পৃষ্ঠা তো করতে পারেন। এখানে আমাদের লাগবে মূলত এই যে টেবিল 3, ক্রিটিক্যাল ভ্যালুস অফ নরমাল টেস্ট, জেড টেস্টের এই অঙ্কটা আমরা করব, এটা লাগবে। আর বাকি অঙ্কগুলো, অনেক অঙ্কগুলো আমরা পারি না, অনেক অনেক অঙ্ক আছে সেগুলো আমরা করব না, ঠিক আছে। ভাইয়া এখানে একটু লাগবে মূলত 3 নম্বর হোয়াটসঅ্যাপে দিলে টেবিল। খুব ভালো হতো। হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আপা, অষ্টম ব্যাচের হোয়াটসঅ্যাপে দিছি। অষ্টম ও ব্যাচের যে সবুজ কালারের গ্রুপ আছে ওই গ্রুপে দিছি, সবাই ওটার থেকে দেখবেন। আচ্ছা। ঠিক আছে, দেখেন আমরা তাহলে
ভাইয়া আপনি কি কিছু বলতেছেন? আমরা তো কিছু শুনতে পাচ্ছি না। আমি তো মিউট করা অবস্থায় আমি কথা বলে যাচ্ছি। এই জন্যই বললাম যে আপনি বারবার দাগাচ্ছেন কিন্তু হ্যাঁ, কথা আমি বলছেন ঠিকই না। তো ঠিকই তো ধরছেন যে দাগাচ্ছি, তার মানে কথা বলতেছি। কিন্তু হ্যাঁ আর কেউ তো হ্যাঁ। এটা বললেন না, সবাই তো ঘুমাচ্ছেন। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার আমি দেখি, আমি তো কথা বলেই যাচ্ছিলাম, আবার পড়ি দেখেন। কোন ঘটনার সম্ভাবনা 0 থেকে 1-এর মধ্যে থাকবে। এই বাংলা কথাটাকে গাণিতিক বাক্যে এভাবে বোঝানো হয়েছে। এটা কি? প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে একটা ঘটনা। প্রবাবিলিটি অফ এ হচ্ছে এ ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, এখন এইখানে এই প্রবাবিলিটি অফ এ এর মানটা হচ্ছে হয় 0, না হয় 0 থেকে বড়, আবার হয় 1, না হয় 1 থেকে ছোট। 0 লেস দেন ইকুয়াল প্রবাবিলিটি অফ এ লেস দেন অর ইকুয়াল 1। আমরা এইটুক কি বুঝতে পারছি? প্রশ্নটা কি বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ঠিক আছে। এবার প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি তাহলে আমাদের দুইটা জিনিস ধরতে হবে। আর দুইটা জিনিস ধরার পরের স্টেপ দুইটা, তাহলে 2 2 4টা। আপনি মনে রাখেন প্রথমে 4টা বাক্য আছে। কি কি বাক্য দেখেন? ধরি কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস, এ একটি ঘটনা। তাইলে যাচ্ছে এবার? জি শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যালো? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি জি ভাইয়া শুনতে কিন্তু পাচ্ছি। দেখতে পাচ্ছি না। আমার এখানে কারেন্ট চলে গেছে, তো এই জন্য আমি মোবাইল ডাটা দিয়ে আসলাম। আমি স্ক্রিনে দেখাতে পারতেছি না, ঠিক আছে? তো হয়েছে আপনাদের সাথে। তাহলে আমি ওখান থেকে আবার পড়ি দেখেন, ঠিক আছে? দেখেন, এখানে আমরা দুইটা জিনিস ধরবো। একটা হচ্ছে কোন দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র সমান এস। নমুনা ক্ষেত্রটা কি? এস, এটা ধরলাম। দ্বিতীয়টায় ধরবো আমরা একটি ঘটনা সমান এ, অর্থাৎ নমুনা ক্ষেত্র এবং ঘটনা এস ও এ আমরা ধরলাম। দুইটা ধরার পরে শোনা যাচ্ছে? একজন একটু বলেন। যাচ্ছে ভাইয়া। যাচ্ছে। ওকে, ঠিক আছে। ধরার পরের দুইটা বাক্যটা কি দেখেন? এস এর নমুনা বিন্দুর এন সমান দিয়ে এন আছে, তার মানে হচ্ছে এস এর নাম্বার মানে সংখ্যা বিন্দুর সাথে মনে করেন 2 4 5। ঘটনা এ এর নমুনা বিন্দুর সংখ্যা নাম্বার অফ এ সমান এম। এম ধরেন 2 4 5, যেটা যেটা হয় সেটা। তাহলে আমরা প্রথম 4টা জিনিস বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাই? প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি পাই? প্রবাবিলিটি এ সমান আমরা পাই এন। প্রবাবিলিটি অফ এ সমান আমরা পাচ্ছি নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এসটা হচ্ছে এন, অর্থাৎ আপনি যদি একটি ঘটনার যতগুলো সম্ভাব্য ফলাফল থাকে, ঠিক আছে, সবগুলো যদি আপনি ধরেন তাহলে হচ্ছে নাম্বার অফ এস, নমুনা বিন্দুর সংখ্যা টোটাল। আর যদি আপনি ওই ঘটনার সম্ভাব্য ফলাফল কি হতে পারে, যেমন মুদ্রা নিক্ষেপে টসে যদি হেড ওঠে, তাহলে হেড দুইটা ঘটনা, একটা হচ্ছে টেইল এবং হেড, এই দুটার ভিতরে ঘটতে যদি হেড উঠে তাহলে ঘটলো কয়টা? এ ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা বা যেটা ঘটতেছে সেইটা। তার মানে নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস, এটা আমরা বুঝতে পারছি সবাই। ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী প্রথমেই কিন্তু আমরা সম্ভাবনা সূত্রে পড়ে আসছি।
সমান এম বাই এন। এখানে দেখেন নাম্বার অফ এ সমান এম, আমরা কিন্তু আগেই এটা লিখছি, দেখছেন? তারপরে নাম্বার অফ এস সমান এন, এটা কিন্তু আমরা আগেই লিখছি। তাহলে আমরা সম্ভাবনা ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী যে প্যারাগ্রাফটা আছে এটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা মানটা বের করব। ঠিক আছে, এবার আমরা কি বের করব? মানটা দেখেন, মান মান সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ n হতে পারে, এই কথাটা কি বুঝতে পারছেন? ঘটবে মানে সম্ভাব্য সমস্ত ফলাফল থেকে আপনি ওটা পেতে পারেন, হচ্ছে টোটাল ফলাফল। 5 নাম্বারটা আসে, 5 নাম্বারটা যদি আপনার পরে গুটি চাললে তাহলে ওই 5টা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখানে সম্ভাবনার যে কোনো সম্ভাবনার ক্ষেত্রে সর্বনিম্ন মান 0 আর সর্বোচ্চ মান n, এটা আমরা ক্লাসিক্যাল সংজ্ঞানে আগে পড়ছি। এখন সেই হিসাবে আমরা কি লিখতে পারি না, অতএব 0 লেস দেন ইকুয়াল m লেস দেন ইকুয়াল n, আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেইটাই কিন্তু আমরা লিখছি, কিন্তু ওখানে n এর জায়গায় 1টা লিখিনি আর প্রবাবিলিটি অফ a এর জায়গায় m লিখছি। অতএব 0 লেস দেন অর ইকুয়াল m লেস দেন অর ইকুয়াল n, এই লাইনটা আমরা সবাই বুঝতে পারছি নাকি? নোটে দেখাইতে পারতেছি না? আচ্ছা, এর পরের লাইনে দেখেন, বইয়ের দিকে তাকান, নোটের দিকে তাকান, দেখেন 0 কে n দিয়ে ভাগ দিছে, m কে n দিয়ে ভাগ দিছে, n কে n দিয়ে ভাগ দিছে। আপনি যদি সহজ বীজগাণিতিক নিয়ম অনুযায়ী আমরা বুঝি, আমরা সমানের দুই পাশে বাম পক্ষে ডান পক্ষে আমরা যদি সেম জিনিস দিয়ে ভাগ দেই, তাহলে কি ভাগটা কি আমাদের সমানের কোনো ব্যত্যয় ঘটতো? আমরা সমানের বাম পক্ষ 2 দিয়ে ভাগ দিছি, ডান পক্ষ 2 দিয়ে ভাগ দিছি, তাহলে বীজগাণিতিক নিয়ম অনুযায়ী তো একই জিনিস থেকে গেল, ঠিক আছে? 5/2, অথবা ওইখানে আপনি মনে করেন আপনি না a/2 সমান b/2, আপনি 2 দিয়েই a সমান b কে 2 দিয়েই ভাগ দিলেন উভয় পক্ষে, তাহলে এটা তো সমানই থাকলো, ঠিক আছে? এই যে একটা জিনিস বোঝা যায়। আর একটা জিনিস বোঝা যায় এখানে কি, টোটাল n এর মধ্যে 0 বার, টোটাল n এর মধ্যে m, টোটাল n এর মধ্যে n, টোটাল nটা হচ্ছে টোটাল ফলাফল, যা যা ঘটার সম্ভাবনা আছে সব, তার ভিতরে 0 বার ঘটলে হচ্ছে 0/n। টোটাল n হচ্ছে সমস্ত ফলাফল, নমুনা বিন্দু, তার থেকে যদি আপনি m পান তাহলে n/m, সরি m/n, টোটাল যদি আপনি n নমুনা বিন্দু যতগুলো নমুনা আছে n যদি হয়, তার ভিতরে যদি আপনি n সংখ্যক নেন তাহলে n/n, দুই ভাবে বোঝা যায়। এখন আমরা 0 আপনি যদি n 0/n এটা লেখেন তাহলে এখানে কি 0 হয় না? 0 বার যদি ভাগ করেন তাহলে কত হয়? 0 হয়। আর m/n এইটা কি প্রবাবিলিটি অফ a না? আমরা কি উপরে এই দেখেন ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাইছিলাম না, এটা প্রবাবিলিটি a সমান n অফ a বাই n অফ s সমান m/n, আমরা লিখছিলাম। তাহলে ওইখানে ঠিক m/n সমান প্রবাবিলিটি অফ a লিখে দিলাম, আমরা মান বসে দিলাম, পাশের সাইড নোট দিতে পারেন থার্ড ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে? না দিলেও হবে। তারপরে লেস দেন অর জিনিস সেম আছে, সেম জিনিস দিয়ে কোন সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে যদি ভাগ করেন তাহলে কত হয়? 1 হয়। তাহলে n/n সমান কত? 1। তাহলে কি আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটা আমাদের প্রমাণ হয়ে গেল, অর্থাৎ কোন ঘটনার সম্ভাবনা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এটা ইনশাল্লাহ আমরা বুঝতে পারছি নাকি, বলেন? জি ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া। এবার আমরা বর্জনশীল এবং অবর্জনশীল দুইটার বেলায় দুইটা যে যোগসূত্র আছে আমাদের বইতে, ঠিক আছে, নোটের 5 এবং 6 নাম্বার, এখানে এই দুইটা আমরা করব। এখন এই দুইটার ভিতরে কেউ যদি চান রিস্ক নেবেন না তাহলে দুইটাই পড়তে পারেন, দুইটার ভিতরে দুইটার যে কোনো একটা আসার সম্ভাবনা তো প্রতি বছরই থাকে, এবারও আসবে, ঠিক আছে? তবে আমরা একটু রিস্ক নিয়ে পড়তে পারি, সেটা হচ্ছে সম্ভাবনার পরস্পর বর্জনশীল ঘটনার যোগসূত্র 5 নাম্বারটা। খুব রিস্ক নিয়ে যদি কেউ 5 নাম্বারটা পড়েন, পাশাপাশি এই নোটে নাই, সেটা হচ্ছে বইতে আছে, আমি বলি
সেটা হচ্ছে গুণন সূত্র 10 নাম্বার। আপনাদের আমি অলরেডি দাগাই দিছি, তো আগে প্রথমে দাগাই দিছি না? দেখেন 10-এর যে গুণন সূত্র আছে দুইটা, বইটা একটু দেখেন সবাই, বইটা একটু বের করেন, কাজে লাগবে। দেখেন গুণন সূত্র 1 নাম্বার আছে যখন ঘটনাসমূহ স্বাধীন, স্বাধীন ঘটনার বেলায় গুণন সূত্র, আর বর্জনশীল ঘটনার বেলায় যোগ সূত্র, এই দুইটার যে কোনো একটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন সবাই? আলামিন ভাই 10 নম্বর পৃষ্ঠা না কি কইছেন? আসছেন আমাদের সাথে, থ্যাংক ইউ সো মাচ জিসান ভাই। হ্যাঁ বলেন তানিন ভাই। হ্যাঁ 10 নম্বর পৃষ্ঠায় কোনটা কইছেন কোন? 10 নাম্বার পৃষ্ঠা হচ্ছে গুণন সূত্র ক নাম্বার, বইয়ের 10 নাম্বার, বই আমাদের মূল হ্যাঁ বইয়ের বুঝছি। 10 নাম্বারের গুণন সূত্র ক নাম্বার, স্বাধীন ঘটনার বেলায় গুণন সূত্র। এইটা একটু দেখে যাবেন, এইটা অথবা এই 5 নাম্বারটা, এই দুটোর ভিতরে একটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তবে গুণন সূত্রটা যদি না আসে তাহলে 5 নাম্বার মনে করেন যে একবারে নিশ্চিত থাকেন, আবার 5 অথবা 6 দুটোর ভিতরে একটা আসার সম্ভাবনা। মানে মোট কথা আপনি 5, 6 এবং বইয়ের 10 নাম্বার এই তিনটা পড়লে একটা আসতেছে। আর প্রথমে আমরা যে সংজ্ঞা পড়ছি, সম্ভাবনা কাকে বলে, তার ট্রায়াল কাকে বলে, নিশ্চিত অনিশ্চিত ঘটনা কাকে বলে, বর্জনশীল অবর্জনশীল ঘটনা কাকে বলে, কাকে বলে, যে কটা কাকে বলে বললাম, এই কাকে বলে থেকে একটা, আর এই বর্জনশীল ঘটনা এইটা অথবা গুণন সূত্রের মধ্যে থেকে একটা, এই দুইটা মনে করেন। আর ওই যে মাঝে এই মাত্র কোনটা পড়ে আসলাম, 0 লেস দেন ইকুয়াল পড়লাম না, প্রবাবিলিটি অফ এ লেস দেন ইকুয়াল 1, এইটা মনে করেন মাস্ট আসবে। তাহলে মোটামুটি এই হলো প্রথম অধ্যায় থেকে আসার মতন। আর অঙ্ক আর একটা জিনিস আছে, ওই অঙ্কটা করবো। তাহলে এই মোটামুটি 4টা জিনিস পড়লে আমাদের এখানে এক সেট কমন করতে পারে। তাহলে বর্জনশীল ঘটনাটা আমরা পড়বো, ঠিক আছে? এখানে আপনারা দেখেন, আমরা বইয়ের যে 6 নম্বর পৃষ্ঠায় যে সম্ভাবনার উপপাদ্যটা পড়লাম, এটা পড়ার পরপরই আমাদের বোধহয় 6 নম্বরের অঙ্কটা করে আসা ভালো। ঠিক আছে, কারণ এই আমরা যেটা এখন যোগসূত্র পড়বো তার আগেই অঙ্কটা বইতে আছে। আমরা একটু বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় যাই, নোটে অঙ্ক করা নাই, নোটে অঙ্ক রাখি নাই, আমরা 6-এ যাই, দেখেন অঙ্কটা করে আসি। এই যে অঙ্কটা 1 নম্বর অঙ্কটা, ঠিক আছে, এই অঙ্কটা আমরা যাই। দেখেন কোন ঘটনা সম্ভাবনা সম্পর্কিত সমস্যাগুলি এবং সমাধান। দেখেন এখানে একটা অঙ্ক আছে কয়ের থেকে 6 পর্যন্ত, এই 7টার ভিতরে যে কোনো 5টা দিতে পারে, অথবা 7টাই ধরে দিতে পারে, অথবা একটু ঘোরাই দিতে পারে, একটু প্যাচ লাগিয়ে দিতে পারে। প্যাচটা হচ্ছে কি দেখেন, আমি প্যাচটা একটু বলি, আপনার বইয়ের দিকে তাকান। এখানে বলছে দুটি মুদ্রা একত্রে অথবা একটি মুদ্রা 2 বার। এখন আমরা যদি অনেক সময় সহজ জিনিস, কিন্তু অনেক সময় প্যাচ লাগে, মাথায় কাজ করে না। এখানে কি বলছে, 2টা মুদ্রা, মনে করেন 1 টাকার 2টা মুদ্রা আপনি হাতে নিলেন, 2টা মুদ্রা একবার আমি ফেললাম, আবার আমি আর একবার ফেললাম, অথবা আপনি ফেললেন, যাই হোক একটা মুদ্রা কয়বার ফেলা হলো, 2 বার। 2টি মুদ্রা মনে করেন একত্রে পরপর ফেলে দিলাম, নিক্ষেপ করলাম। এখন 2টি মুদ্রা একসাথে ফেলা আর একটা মুদ্রা পরপর 2 বার ফেলা একই জিনিস না কাহিনীটা? এখন এই একই কাহিনীটাকে বা দিয়ে আমাদের বইতে 2 বার বা দিয়ে লিখছে, কিন্তু প্রশ্নে এটাকে একটু ঘোরাই টোরাই যদি কোনো প্যাচ স্যারের মাথায় থাকে দিলে আমরা ওই প্যাচটা বুঝতে হবে, তা না হলে আমাদের অঙ্কটা হয়তো মিলাইতে পারবো না আমরা। তাহলে এবার আমরা ক নাম্বারটা দেখি, বইয়ের ক নাম্বারটা দেখেন কি বলছেন। নমুনা ক্ষেত্রটি লিখুন। কিসের নমুনা ক্ষেত্র লিখতে বলছে? আমাদের মূল সৃজনশীলে যেমন মূল যে একটা প্যাসেজ দিয়ে দেয়, প্যাসেজ থেকে ক খ গ লিখতে হয়। আমরা সৃজনশীল পদ্ধতি যারা বাচ্চারা পড়ে তাদের ক্ষেত্রে আমরা দেখি। তাহলে নমুনা ক্ষেত্রটি লিখুন। এই নমুনা ক্ষেত্রের যে প্রশ্নটা সেটা কি, দুটি মুদ্রা একত্রে এবং একটি মুদ্রা 2 বার নিক্ষেপ করা হলে যে নমুনা ক্ষেত্রটা হবে সেই নমুনা ক্ষেত্রটা আপনি লিখবেন। এখন নমুনা ক্ষেত্রটা কিভাবে লিখবেন? নমুনা ক্ষেত্রটা বইতে একভাবে আছে, আপনি চাইলে আরেকভাবে ছক দিয়ে আঁকা যায়। ঠিক আছে, এখন আমরা যদি বইয়েরটা হুবহু লিখে দিতে পারি তাহলে হুবহু 8-8 পেয়ে গেলেন, বিস্তারিত গেলেন না। আপনি দেখেন এবার ক নম্বরের সমাধানে কি বলছে। দুটি মুদ্রা একত্রে বা একটি মুদ্রা 2 বার, একই জিনিস একই কথা, নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্রটি হবে এস সমান, থার্ড ব্র্যাকেট দিয়ে, আমরা সাধারণত জানি যে এটাকে সেট লেখার ক্ষেত্রে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করি। এস হচ্ছে স্যাম্পল, নমুনা ক্ষেত্র সমান HHTT। বলেন তো এটা কে বুঝেন নাই? যদি সবাই বুঝে থাকেন তাহলে আমরা পড়েই চলে যাই, কারণ আমাদের আরো কিছু জটিল অঙ্ক, জটিল না কিছু অঙ্ক আমাদের বাদ আছে। আমরা তো রাত 9টা বেজে গেছে, ঠিক আছে, আমার আবার একটু বের হইতে হবে, আমি একটা ক্যালকুলেটর কিনবো আর স্ট্যাটিস্টিক্যাল টেবিলটা একটু প্রিন্ট দিছি, ওটা নিয়ে আসবো। ঠিক আছে, আবার আমরা রাত্রে বসবো 10টা 10:30টার দিকে আবার বসবো ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা যদি এই নমুনা ক্ষেত্রটা বুঝে থাকি তাহলে বিস্তারিত যাবো না। আমি একটু আবার একটু বলি, দেখেন একটা মুদ্রা যদি 2 বার ফেলেন তাহলে সর্বোচ্চ কি কিভাবে পড়তে পারে। মানে 2টা মুদ্রা একটা মুদ্রা 2 বার ফেলেন, অথবা 2টা মুদ্রা
একসাথে ফেলে দিলেন, তাহলে আপনার দুইবারই হেড আসতে পারে না। দুইটা মুদ্রা আপনি ফেলে দিলেন হাত থেকে, তাহলে আপনি দেখলেন কি দুইটা মুদ্রা মাটিতে পড়লো, দুইটাই মাথা হেড আসছে, হতে পারে কিনা? ভাই ভাই এমনি তো বুঝবে না ভাই, চিত্রটা আঁকেন না। এখন চিত্রটা আঁকবো কিভাবে? আমি একটা চিত্র আমি তাহলে একটা শেয়ার করি, দাঁড়ান। লেখেন একজন খাতায় লেখুন, আমি তো অনেকগুলো ব্যস্ততার ভিতরে থাকি ভাই, এই জন্য খাতায় একজন কেউ একটা লিখে দিয়ে দেন। আমি একটা দিচ্ছি, দেখি আমার কাছে একটা স্ক্রিনশট আছে বোধহয়, আমি এটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা দিচ্ছি একটা, সবাই একটু দেখেন এখানে। ঠিক আছে, দেখেন এইখানে দুইটি মুদ্রাকে একবার ফেললে অথবা একটি মুদ্রাকে দুইবার ফেললে মোট কাহিনীটা কি? একটা মুদ্রা দুইবার ফেলা হচ্ছে, ঠিক তো? কাহিনীটা তো এইটা মোটামুটি। তাহলে একটা মুদ্রা যদি আমি দুইবার ফেলি তাহলে ঘটনাটা আমার কয়বার? ঘটনাটা কি কি ঘটতে পারে? ঘটনা হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেড উঠতে পারে অথবা টেইল উঠতে পারে। আর মুদ্রাটা ফেললাম কয়বার? দুইবার, তাহলে 2 এর উপর পাওয়ার 2, 2 দুগুণা 4, তাহলে টোটাল ঘটনা ঘটতে পারে 4টা, 4 ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্নে প্রথমে বলছে নমুনা ক্ষেত্রটি লিখুন। তাহলে আমার নমুনা ক্ষেত্রটা আমি স্ক্রিনে একটা স্ক্রিনশট দিছি, দেখেন ওইটার ভিতরে কি আছে, এইচএইচটিটি। আপনি এইভাবে বের করবেন প্রত্যেকটা, মানে এটা যদি জটিল করে দেয় তাহলে আপনি এইভাবে টেবিল লিখে আপনি বের করবেন সমাধানটা, তাহলে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখেন উপরে এইচ দিছেন, টি দিছেন, বাম পাশে এইচ দিছেন, টি দিছেন, এখন ওই পাশে আড়াআড়ি ভাবে এইচ এইচ গুণ করেন, এইচ এইচ ডাবল এইচ, এইচ এইচ, এইচ এর সাথে টি গুণ করেন, এইচ টি, আবার টি এর সাথে এইচ বসান, টি এইচ, টি এর সাথে টি বসান, টি টি। আমি যে স্ক্রিনটা শেয়ার করছি সেটা বুঝতে পারছেন আপনারা সবাই? স্ক্রিনশট যেটা দিচ্ছি সেটা দেখে কি নমুনা ক্ষেত্রটা বের করা যায়? একটু যদি 2-3 জন বলেন যে না ঠিক আছে তাহলে স্কিপ করে যেতে পারে। আপনারা সবাই চুপ করে থাকেন ভাই, আমি একা বক বক করি, এটা কি হলো বিষয়টা? ভাইয়া ঠিক আছে, বুঝছি ভাইয়া, প্রসিড। আমরা যদি সবাই এটা পারি তাহলে এটার পিছনে কেন সময় নষ্ট করবো? পরীক্ষা তো শুক্রবার দিনে, এই প্রশ্নটা আসলে লিখতে হবে, দুই লাইনের 2টা অঙ্ক, এটা আমরা বাদ দিয়ে চলে যাই যদি সবাই পারি। তো এটা নিয়ে কথা বলা দরকার আছে, অন্য একটা জিনিস পড়ি। জি ভাইয়া। আচ্ছা ক নাম্বার দেখেন, এক্ষেত্রে মোট ফলাফল সংখ্যা 2 স্কয়ার, 2 এর উপর পাওয়ার, ঠিক আছে, তাহলে কত আসে? 4। তাহলে এখানে এস সমান থার্ড ব্র্যাকেট দিয়ে আপনি লিখবেন, কি কি লিখবেন যাতে ভুল না হয়, মানে এলোমেলো না হয়। এইচ এর পর আপনি যদি টি যাতে না লিখেন, মানে লিখলে সমস্যা নাই, মানে একটা মিল যাতে ঠিক থাকে তার জন্য আপনি এভাবে শক এঁকে নেবেন। শকে দেখেন এইচ টি, টি এইচ, টি টি, ঠিক আছে। আচ্ছা দেখেন এইচ টি আর টি এইচ দুইটা কিন্তু একই জিনিস, কিন্তু আপনি ঘোরাই লিখছেন, মানে এইভাবে লিখবেন। তাহলে এখানে মোট ফলাফল সংখ্যা 2 স্কয়ার সমান 4। তাহলে ক এর অ্যান্সারটা আমাদের হয়ে গেল। এবার আমরা খতে কি বলছে দেখেন, খতে বলছে দুইটি মাথা আসার সম্ভাবনা কত? আপনি কি কাহিনীটা কি, আগে কাহিনীটা বুঝতে হবে। একটা মুদ্রা দুইবার ফেললেন অথবা দুইটা মুদ্রা একবার ফেলছেন, দুইটা মুদ্রা হাত থেকে ফেলে দিচ্ছেন, অথবা একটা মুদ্রা পরপর উঠে দুইবার ফেলছেন। তাইলে এই ক্ষেত্রে দুটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা কয়টা? মানে দুইটাই মাথা আসতে পারে। আপনি ক্ষয়ের থেকে 6 পর্যন্ত করতে হলে ক নম্বরের নমুনা ক্ষেত্র লিখে নিয়েছেন না? ক নম্বরে তো টোটাল নমুনা ক্ষেত্র কিন্তু পুরো একবারে 6 পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধানের নমুনা ক্ষেত্রটা কিন্তু ক এর এস সমান থার্ড ব্র্যাকেট এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি, ওইটা দেখে, ওই নমুনা ক্ষেত্রটা দেখে আপনি 6 পর্যন্ত সমাধান করবেন। প্রত্যেকবারে আপনারা লিখতে হবে না, লিখলে ভালো, সেটা ডিটেলস করে 2 পৃষ্ঠা করে লিখলে অঙ্কটা, আর না লিখলে 1 পৃষ্ঠা, হাফ পৃষ্ঠা অঙ্কটা শেষ। এবার দেখেন খ নম্বরে বলছে কি, দুটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা একটি। আপনি একটু নমুনা ক্ষেত্র যেটা আমরা ক নম্বরে করলাম ওটার দিকে তাকান তো। এখানে দুইটি মুদ্রা পরপর বা একটি মুদ্রা দুইবার ফেলে দিলে দুইবারই মাথা চলে আসবে, এরকম ঘটনা কয়বার ঘটতে পারে বলেন তো? এইচ একবারই ঘটার সম্ভব, একবার 1/4। হ্যাঁ একবারই। তাহলে এইটার নমুনা ক্ষেত্র যদি আপনি লিখতে চান তাহলে হবে জাস্ট এইচ। টোটাল ক্ষেত্রের ফল কয়টা? 4টা না? আমরা কিন্তু সম্ভাবনার সূত্রে আমরা কিন্তু বারবার পড়ে আসছি সন্ধ্যার থেকে, যে টোটাল যদি লুডোর গুটি 6 হয় তাহলে নিচে থাকবে 6, উপরে যদি আপনি 3 নাম্বার গুটি পাইতে চান তাহলে উপরে হবে 3। আপনি যদি হেড পাইতে চান তাহলে হবে নিচে হবে টোটাল হেড আর টেইল মিলে 2, আর উপরে হেড পাইতে চাইলে শুধু হেড মানে 1, একটা 1। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আপনি 1/4 কেন লিখছেন? টোটাল আমার স্যাম্পল হচ্ছে 4টা, তাহলে আমি
পাইতে চাই একটাটা কি টোটাল মাথা আসার ফলাফল পাইতে চাই। মাথা হচ্ছে একবারই আসবে এইচ। তাহলে আমার দুটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা একটি। একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে দুইটি মাথা চলে আসবে, দুইটা মুদ্রাই মাথার দিকটা উপরে আসবে। এটা ক্ষেত্রে ঘটবে মাত্র একবার, সেটা হচ্ছে এইচ। এবং এটাকে যদি আমরা মান বের করি তাহলে হবে 1/4। 1/4 কে ভাগ দিলে 0.25 আসে। এবার গ নাম্বারটা দেখি, দেখেন কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা কয়টি। আপনি গ নাম্বারে হুবহু তাকায়েন না বইয়ের দিকে, আপনি আগে ওই যে ক নম্বরের যে নমুনা ক্ষেত্র ওটার দিকে তাকান, অথবা আপনি খাতায় এঁকে আপনি দেখেন যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করলে অথবা দুইটা মুদ্রা একবার নিক্ষেপ করলে টোটাল কয়বার মাথা আসতে পারে। মানে প্রশ্নটা আপনাকে বুঝতে পারে কমপক্ষে একটি মাথা, কমপক্ষে মানে কি না বুঝলে কিন্তু গ ঘ উ মিলাই তালগোল পেকে যাবে। কমপক্ষে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা, কমপক্ষে মানে একবারে মিনিমাম একটি মাথা আসতে পারে, ঠিক আছে। সেটার ক্ষেত্রে কয়টি, সেটা হচ্ছে এইচ এর ভিতরে দুটা মাথা আছে কিন্তু কমপক্ষে তো একটা আছে। এইচ টি এর ভিতরে একটা টেইল এবং একটা হেড আছে, তার মানে কমপক্ষে তো একটা আছে। টি এইচ এর ভিতরে একটা টি একটা হেড আছে, তার মানে কমপক্ষে তো একটা আছে। আর টির ভিতরে ভাই কমপক্ষেও একটা মাথা নাই, আছে নাই। তাহলে আপনি স্যাম্পল ক্ষেত্র থেকে কে বাদ দিয়ে এইচ টি এবং টি এইচ নেন, তাহলে থাকে তিনটা। কমপক্ষে একটি মাথা আসার সম্ভাবনা হচ্ছে 3/4, মানে হচ্ছে 0.75। ওকে, এবার আমরা ঘ নাম্বারটা দেখি। ঘ নাম্বারে বলছে বড় জোর একটা মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। বড় জোর, আপনাকে বাংলা কথাগুলো বুঝতে হবে। বড় জোর মানে কি, একেবারে টেনে টুনে বড় জোর একটা মাথা আসতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে ফলাফল আবার তিনটা। কেন, আপনি স্যাম্পল ক্ষেত্রের দিকে তাকান, দেখেন এখানে এইচ কে বাদ দিবেন। এইচ এর ভিতরে একেবারে কমপক্ষে মানে কোনো মতে বড় জোরে একটা কি নাই, মাথা না নাই, সরি, আচ্ছা আমার এখানে ভুল হচ্ছে বোধ হয়। হ্যাঁ কমপক্ষে ঠিক আছে হ্যালোইন ভাই ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে, বড় জোর, রাইট, থ্যাংক ইউ। ওকে, বড় জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা। আপনি এইচটাকে বাদ দিচ্ছেন, কেন বাদ দিচ্ছেন বলেন তো? এইচ এ কিন্তু ভাই একবারে দন্য দশায় পড়ে না, এইচ দুইটাই মাথা আছে। তার মানে ওখানে কিন্তু আপনি বলতে পারেন বড় জোর একটা মাথা আইছে না, ওখানে দুটাই এসেই বসে আছে, ওটাকে বড় জোর দিবেন না। আপনি বড় জোর একটা মাথা আসতে পারে এইচ বাদ দিয়ে বাকি তিনটা। দেখেন টি বড় জোর মানে কি এটা বুঝতে হবে। বড় জোর মানে কি, আমি যেতে পারি ভাই, বড় জোর আমি যাই খেয়ে আসতে পারি, মানে আমি নাও যেতে পারি। তার মানে শুধু টির ভিতরে দেখেন একটা মাথা নাই, তার মানে হচ্ছে বড় জোর বললে আসতেও পারি নাও পারি, মানে টির ভিতরে মাথা থাকলেও থাকতে পারে নাও থাকতে পারে, মানে নাই। তাহলে এই সাইজ কিন্তু ধরা যাবে না এখানে। আগে আমাকে বাংলা বড় জোর শব্দটা বুঝতে হবে। বড় জোর একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা তিনটি, সেটা কি কি, এইচ টি, টিএইচ এবং টিটি। বড় জোর একটি মাথা আসার সম্ভাবনাকে আপনি 3/4 গয়ের অনুরূপ, মানটা গয়ের অনুরূপ আসতেছে কিন্তু স্যাম্পল ক্ষেত্রটা কিন্তু গয়ের অনুরূপ না, কারণ ওখানে বলছে বড় জোর আর ওখানে বলছে কমপক্ষে, মানে আসতেই হবে কমপক্ষে একটা। আপনাকে কি প্রশ্নটা বুঝতে হবে। তাহলে একের থেকে গয়ের থেকে ঘ পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার আমরা ও নাম্বারটা দেখি। একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা দুটি, মানে একটি মাথা আসবেই, আসার অনুকূল ফলাফল সংখ্যা, মানে এখানে কিন্তু বলছে একটি মাথা আসার। এই শব্দের ভিতরে কিন্তু কোনো মতে আসতে পারে নাও পারে, এরকম কোনো দন্য দশা প্রকাশ করে নাই, ঠিক আছে। তাহলে আচ্ছা, তাহলে আমরা এখানে ও নম্বরে দেখি, সবাই বুঝলাম না। আপডেট সাজেশন চাই। আপডেট সাজেশনটা তো ক্লাসেই করতেছি, কেউ একটু থাকবে না, ভিডিও দেখবে না, আপডেট সাজেশন চাই। যাক, সবাই একটু কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তাহলে তো আমরা সবাই সবার দ্বারা উপকৃত হচ্ছি, তাই না? কানেক্টেড না থেকে যদি আমি হুট করে এসে যদি বলি ভাই একটা দেন, এটা দেন, ওটা দেন, আমি দিব, আমি তো সবাইকে দেই, কিন্তু ওটা তো আর নিয়মের মধ্যে পড়লো না। আমরা কানেক্টেড না, একজন আরেকজনের সাথে আমাদের যোগাযোগ নাই, বা একটা আপডেট সাজেশন। এটা কোনটা করছে আমি না শুনতে পাচ্ছি না, নেটওয়ার্কের ঝামেলা হতে বুঝতে পারতেছিলাম না। আপনি সাইটে আবার জয়েন করেন। হ্যাঁ এই জয়াদি, আমরা অঙ্ক করতেছি, বহু কাঙ্ক্ষিত জিনিস, যেটা অঙ্ক আমরা করতে চাচ্ছিলাম সেটা করতেছি। দেখেন 7 পৃষ্ঠা। আপনি ভিডিওটা পরে দেখেন যদি না পারেন, ঠিক আছে। আমি চেষ্টা করবো রাত্রের মধ্যে দিয়ে দেওয়ার জন্য, বিকালেরটা আর এখনটা। হ্যাঁ, কিছুক্ষণ মানে প্রথম কিছুক্ষণ একদম ডিস্টার্ব হয়েছে, নেটওয়ার্ক কিচ্ছু বুঝতেছিলাম না তখন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, ঠিক আছে। এবার দেখেন তাহলে, ভিডিওটা দেখেন পরে। তাহলে ও নম্বর কি বলছে, একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা দুটি, মানে দেখেন আপনি টোটাল স্যাম্পলের দিকে তাকান, এইচ টি, টি এইচ ধরবেন না, কিন্তু এইচ এর ভিতরে কিন্তু একটা মাথা নাই ভাই, দুইটা মাথা আছে।
তার মানে এইচটি আর টিএইচ এই দুইটার ভিতরে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা, একটির কথা বলছে, এইচ এইচ দিয়ে দিলে কিন্তু দুইটা হয়ে যাবে। তার মানে একটি মাথা আসার অনুকূল ফলাফল সংখ্যা দুটি, এইচটি আর টিএইচ। একটি মাথা আসার সম্ভাবনাকে আপনি বের করবেন 2/4, তার মানে 4-এর মধ্যে দুইটা, 4টার মধ্যে দুইটা, কত আসে? হাফ। এরপরে 4 নম্বরটা দেখি, দেখেন কোনো মাথা না আসার অনুকূল ফলাফল সংখ্যা একটি, কোনো মাথা না আসার অনুকূল ফলাফল সংখ্যা একটি, যথা টিটি, টিটির ভিতরে কোনো মাথা নাই, তার মানে কোনো মাথা না আসার অনুকূল ফলাফল সংখ্যা একটি, সেটা হচ্ছে 1/4, 1/4 কে ক্যালকুলেশন করলে 0.25 আসে। এখন এইটাকে আবার অন্যভাবে সমাধান করছে, আমরা অন্যভাবে সমাধানটা করবো না, অন্যভাবে সমাধানটা আপাতত কেটে দেন, নবম ব্যাচের যারা আছে তাদেরকে বলবো আমার কেটে দেন, আপাতত আমার দরকার নেই, কারণ একটা সেকেন্ড টাইম নেই আমার হাতে। ওকে, দেখেন 6 নম্বরটা দেখি, একটি মাথা ও একটি লেজ আসার অনুকূল ফলাফল সংখ্যা দুটি। দেখেন একটা মাথা আসবে আর একটা লেজ আসবে, দুটা কিন্তু আসবে না ভাই। তাহলে এখানে আপনি দেখেন সেই দুটা কি, এইচ এইচ না, টিটি না, এইচ এইচ আর টিটির ভিতরে দুইটা মাথা দুইটা লেজ। আপনি স্যাম্পল থেকে, ক নম্বর স্যাম্পল থেকে আপনি শুধু এইচটি এবং টিএইচ নিচ্ছেন, এখানে কি আছে, এইচটি এবং টিএইচ এর মধ্যে কমপক্ষে একটি লেজ আসার অনুকূল ফলাফল সংখ্যা। এখন একটা জিনিস আপনাদের আমি বলি, যদি স্যার চান, এটার সম্ভাবনা 2/4, 0.5, যদি স্যার চান, আমরা তো সবগুলো দেখেন কয়ের থেকে চ পর্যন্ত মাথা দিয়ে পড়ছি না, যদি স্যার চান সমস্ত কিছু লেজ দিয়ে দিতে পারেন মাথা বাদ দিয়া, ঠিক আছে, হ্যাঁ দিতে মাথা পারে। বাদ দিয়ে লেজ দেয়, তাহলে কিন্তু নিয়ম একই জিনিস, আপনাকে হ্যাঁ কিন্তু পারতে হবে। এই জন্য ভাই এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা যদি প্রথম অধ্যায় থেকে কোনো অঙ্ক আসে তাহলে এটা আসার সম্ভাবনা অনেক, যদি আসে, না আসলে তো অন্য কোনো অঙ্ক আসলো না, ঠিক আছে। মানে অ্যাক্সিডেন্টলি ঘটতে পারে অনেক কিছুই, যেমন আমরা মনে পড়ে আপনার ব্যবসায় যোগাযোগের দিন আমরা কিন্তু হুট করে দেখলাম যে আমাদের প্রশ্ন প্রথম দুটার মতন হয় নাই, হ্যাঁ ওই পরিস্থিতি সামাল দিচ্ছেন না, দিচ্ছেন তো সবাই, তাহলে এইভাবে অবশ্যই। পরিস্থিতি সামাল দিতে হবে, ঠিক না তামিম ভাই? তাহলে এখানে যদি অঙ্কটা, এই অঙ্কটা আসার সম্ভাবনা আছে, সংখ্যা চেঞ্জ করে আসতে পারে, আবার সাধারণত আসে না, বিগত বছরে দেখা গেছে যা আছে তাই দিয়ে দেয়, ঠিক আছে, কনসিডার করে ছাড়লো আমাদের জন্য। তাহলে আমাদের একটা অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। এখন আর কি পড়া যায়, বোধহয় প্রথম অধ্যায়টা পুরোপুরি শেষ করতে পারবো না, ঠিক আছে। ভাই এই যে 5, 6 পিছনে যেগুলো দিছিল থিওরি, হ্যাঁ এদিকে আজকে পড়বেন? ছয়টা আমাদের ইম্পর্টেন্ট না, ছয়টা আমরা আপাতত আজকে পড়বো না, ছয়টা পড়লে কালকে নিজ নিজ উদ্যোগে পড়ে যাবো আমরা, সেটা গ্রুপ স্টাডির মাধ্যমে 6 পড়বো না, আসলেও আসতে পারে, কিন্তু আমি কিন্তু বাদ একেবারে বলতেছি না যে ভাই পড়েন না, হ্যাঁ আইসে পড়তে পারে। তবে আমরা 5 পড়বো, আর আমরা গুণন সূত্রটা দেখে দেবো, ঠিক আছে। 5 আর 6-এর জায়গায় শুধু 5 এবং বইয়ে গুণন আছে, নোটে নাই, ঠিক আছে। এইটা হ্যাঁ আর একটা জিনিস দেখেন, এখান থেকে একটা প্রশ্ন, আমাদের কি গাণিতিক প্রত্যাশাটা কি ইম্পর্টেন্ট, এটা কি আমরা ইম্পর্টেন্ট বলছিলাম কখনো, তানিম ভাই, শারমিনা পা, না শারমিনা না পা নাই, ইম্পর্টেন্ট বলি না আগে না। আচ্ছা শোনেন, গাণিতিক প্রত্যাশাটা ইম্পর্টেন্ট না, তবে এটা একটু পড়ে যাব আমি কালকে, ঠিক আছে। তবে আমি এখন আপনাদের জন্য যেটা শর্ট সাজেশন 4 স্টার দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর, 1 নম্বরের ভিতরে ট্রায়াল পড়বেন, নিশ্চিত অনিশ্চিত পড়বেন, বর্ধনশীল অবর্ধনশীল পড়বেন। 3 নম্বর সম্ভাবনা বিভিন্ন মতবাদ পড়বেন। সরি, 4 নম্বরটা তো বাদ দিচ্ছি, দাগ দিই, দেখেন 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 নম্বর এবং 5 নম্বর, এই 1, 3, 4, 5 এইটা আর এই অঙ্কটা, এই 5টা অঙ্ক করবেন, 5টা অঙ্ক করলে ইনশাল্লাহ 3টা আসবে, 5টা প্রশ্ন করলে, ঠিক আছে। এখন আমাদের হাতে শুধুমাত্র, আমরা অঙ্কটাও করে ফেলছি, শুধুমাত্র আমরা 5 নম্বর এবং গুণন এই দুইটা জিনিস এখন করবো, ঠিক আছে। আমি একটু একটা ফোন দিয়ে আসি একটু একজনকে, আপনারা একটু টাইম দেন, তাহলে 6 5 আর 6 নাম্বারটা কি বাদ দিছে? 6 নাম্বারটা পরস্পর যোগসূত্রের প্রমাণ। 6 নম্বরটা আপাতত বাদ দিছি, আসলে এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো এই অঙ্কটা আসে, তা আপাতত বাদ দিছি, মানে 4 স্টার না, ট্রিপল স্টার। আমরা 4 স্টার গুলো গ্রুপ স্টাডিতে পড়তেছি, ট্রিপল স্টার গুলো আমরা হয়তো নিজে নিজে পড়ে নিতে পারি, ঠিক আছে। রহিম ভাই কতক্ষণে রেস্ট নিবেন আপনি বলেন? ততক্ষণে মানে আপনি বললেন যে একটু রেস্ট নিতে চান, রেস্ট কোন না, টাইমে? রেস্ট না, মানে আমি আমি 9টার ভিতরে শেষ করবো, আমি একটু 1 মিনিটের জন্য আমি একটা ফোন রিসিভ করবো, আমার কল আসতে পারবো, ওকে হ্যাঁ, আপনারা একটু ওকে থাকেন লাইন। ওকে।
জি, আসসালামু আলাইকুম আলামিন ভাই। ভাই আলামিন ভাই বিড়ি খেতে গেছে, হ্যাঁ আপনি একটু দাঁড়ান, হ্যাঁ বিড়ি খাবেন নি? এ ভাই, আমি তো না এসে পারলাম না। বিড়ির কেটে শুনতে তাড়াতাড়ি চলে আসছে। আলহামদুলিল্লাহ, কি বললেন রে ভাই। আচ্ছা ঠিক আছে, আসতেছি, দাঁড়ান খেয়ে আসি তাই। ওকে, এমন সুন্দর কথা বলছেন, আমি না এসে পারলাম না। ঠিক আছে, যদি লেট করি তাহলে হয়তো আপনারা বলবেন যে সত্যি আমি বোধহয় বিড়ি খাচ্ছি। এজন্য তাড়াতাড়ি চলে আসছি। দেখেন, আমাদের প্রথম অধ্যায়ে আমরা পড়বো হট সাজেশন, সেই অনুযায়ী আমরা সবই পড়ে ফেললাম। হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আফিয়া, থ্যাংক ইউ। জিসান ভাই, আচ্ছা ঠিক আছে, নতুন যারা জয়েন হলেন, স্বাধীন ভাই। দেখেন, এবার আমরা পড়ি 6 নাম্বার, নোটে চলে যাই। দেখেন, পরস্পর বর্জনশীল ঘটনার যোগসূত্র। আমরা যোগসূত্র পড়বো আর গুণ সূত্র পড়বো, বর্জনশীল অবর্জনশীল একটা পড়বো না। 4 স্টার না, তবে ট্রিপল স্টার। এবার দেখেন, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা। আগে আপনি টোটাল সূত্রটা মুখস্থ করেন। এই যে হচ্ছে সূত্র, এই সূত্রটা আপনাকে বুঝতে হবে, লিখতেও জানতে হবে। এটা বইতে যদি দিয়ে দিবে না, পরীক্ষায় কি আসতে পারে, পরস্পর বর্জনশীল ঘটনার যোগ সূত্র প্রমাণ করুন, এতটুকু বলবে। আপনাকে তো আর এই সূত্রটা দিয়ে দেবে না, সূত্রটা আপনাকে বুঝতে হবে এবং লিখতে হবে। দেখেন, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা। আবার পড়ি, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের। এই দেখেন, প্রথম যেটুকু বললাম সেটুকু আমি বুঝে আসি। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি। এখন এটা একটু বিস্তারিত আমি বলবো পরে, আপাতত আমি একটু বোঝাই। দেখেন, এ ইউনিয়ন বি, দুইটা ইউনিয়ন মানে তো মিলন, ইউনিয়ন শব্দের অর্থ কি মিলন, কিন্তু এখানে আপনি বলতে পারেন যে ভাই মিলন তো এখানে ভালোভাবে হয়েছে, এখানে একজন আরেকজনের সাথে মিশে গেছে, একজন আরেকজনের ভিতরে ঢুকে গেছে, কিন্তু এইখানে তো মিলন হয় না, এখানে তো স্পেস আছে, ফাঁকা আছে, তাহলে এখানে এখানে ইউনিয়ন। এটাকে কেন আমরা ইউনিয়ন বলি, এটা একটু বুঝতে হবে। দেখেন, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। এইটা ডিটেলস ব্যাখ্যাটা হচ্ছে কি, দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা তাদের প্রত্যেকটি পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। দেখেন, প্রবাবিলিটি অফ এ আলাদা একটা ঘটনা ঘটছে, প্রবাবিলিটি অফ বি আলাদা একটা ঘটনা ঘটছে। দুইটা ঘটনা আলাদা আলাদা ভাবে যখন ঘটলো, ঘটার পরে তাদের পৃথকভাবে ঘটারকে আপনি যোগ করলেন, যোগ করে যেটা হলো সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তাহলে দুটি পরস্পর বর্জনশীল ঘটনার যে কোনোটি ঘটার সম্ভাবনা, এই যে যে কোনোটি ঘটার সম্ভাবনাকে এভাবে লিখবো আমরা, প্রত্যেকটিকে পৃথকভাবে ঘটার সম্ভাবনা। এ এবং বি দুটি পরস্পর বর্জনশীল ঘটনা যদি হয়, তাহলে এ এবং বি ঘটার সম্ভাবনা, সম্ভাবনার বর্জনশীল, পরস্পর বর্জনশীল ঘটনার যোগসূত্র প্রমাণের বেলা আমরা এভাবে লিখতে পারি। এতটুকু কে বুঝেন নাই আর কে লিখতে পারবেন না পরীক্ষা, বলেন পারবো ভাইয়া ইনশাল্লাহ। পারবেন? ইনশাল্লাহ। দাঁড়ান এক সেকেন্ড। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখেন, এখানে
তাহলে আমরা উপরটুকু বুঝলাম। এবার আমরা প্রমাণে যাচ্ছি। দেখেন, প্রমাণের বেলায় প্রথমে আমরা দুটা জিনিস ধরবো। আমি একটু আগে একটা প্রশ্ন পড়লাম না, যে দুটা জিনিস ধরবো আর ওই ধরা দুটা জিনিসের নমুনা বিন্দু সংখ্যাটা লিখবো। তাহলে 4টা বাক্য হয়ে গেল না? দেখেন, ধরছি দুইটা জিনিস আর ওই ধরা দুইটা জিনিসের নমুনা বিন্দু 2টা, তাহলে 4টা। ওই পরীক্ষার ক্ষেত্রে 4টা, এই পরীক্ষার ক্ষেত্রে 4টা। 4টার পরে আপনি ভেনচিত্র লিখবেন, ভেনচিত্রের পরে আপনি কি করবেন, ওটার ব্যাখ্যা লিখবেন। আর ব্যাখ্যার পরে শেষের অনুরূপ অংশটাকে এটা বোঝাই দেবো, এটা আলাদা, এটা লিখতে হবে না। বর্জনশীল ঘটনা আসলে এটা লিখতে হবে না, তবে চাইলে লিখতে পারেন। প্রশ্নটা একটু উড়াই দিলে তখন এটা লিখতে হবে। ধরি পরীক্ষার নমুনা ক্ষেত্র এস, এই যে চিত্র দেখতে পাচ্ছেন, এ এবং বি দুটি পরস্পর বর্জনশীল ঘটনা। এ এবং বি দুইটা কেমন ঘটনা? বর্জনশীল ঘটনা। আমি একটু এই জিনিসগুলো একটু, আপনারা কি মোটামুটি পারতেছেন নাকি একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব? বর্জনশীল ঘটনা কি, ইউনিয়নটা কি, বোঝাবো নাকি হবে না বোঝালে চলবে? না বোঝালে চলবে ভাই, না বোঝা চলবে। আচ্ছা, আর কেউ মানে পরীক্ষার জন্য যদি চলে যায় তাহলে আমরা বুঝালাম না, কারণ অনেক কিছু পড়া বাকি আছে। নবম ব্যাচে যারা আছে তাদেরকে এটা 1 ঘন্টা, নবম ব্যাচে যারা আছে 1 ঘন্টা ধরে বোঝা দেবো এটা, ইনশাল্লাহ। জীবনে তো আর বলবেন না। তাহলে এটা না বোঝালে চলবে, সবাই বলছেন তাই তো? হ্যাঁ ভাই। আচ্ছা, গভীরতালে গেলাম না, ঠিক আছে। তাহলে দেখেন, তানিম ভাই একে বলছে হ, আপনারা কেউ বলতেছে না, ধরে নিলাম যে হ। ভাই হ্যালো, হ্যাঁ। হ্যাঁ আলামিন ভাই কথা বলতেছেন না মনে হয়, না? আচ্ছা দেখেন, ধরি নমুনা ক্ষেত্র এস, এ এবং বি দুটি পরস্পর বর্জনশীল ঘটনা। বর্জনশীল ঘটনা মানে এই যে একে অপরকে বর্জন করছে, কোনো আছে নাই, আপনার মাঝে কোনো ছেদ বিন্দু নাই, মেশে নাই, দেখছেন? আরো ধরি নমুনা ক্ষেত্র এস এর নমুনা বিন্দুর সংখ্যা এন এস সমান এন। এইখানে টোটাল যে নমুনা ক্ষেত্রটা, এই যে চিত্রের ভিতরে এই টোটাল নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে কি এন। এন এস মানে এস এর নাম্বার হচ্ছে এন সংখ্যক। ওকে, এবার আমরা লিখি এ এর নমুনা বিন্দুর সংখ্যা। এখন ঘটনা কয়টা? দুইটা না? একটা ঘটনা এ আর একটা ঘটনা বি। এ এর নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এ, মানে নাম এ এর নমুনা বিন্দুর সংখ্যা এন অফ এ, এর এম1, এন অফ বি সমান এম2। ওকে, এবার আমার ভেনচিত্রের সাথে দেখি, চিত্রটা এভাবে আঁকবো। এখানে যাতে সেট না করে, এম1 এম2 এ বি, এভাবে স্যাম্পল এভাবে লিখবো। লেখার পরে দেখেন, যেহেতু এ এবং বি এর মধ্যে কোনো সাধারণ বিন্দু নেই, আছে এখানে, এটা কি মিশছে? এটা তো মিশে নাই। ওদের মধ্যে কমন কোনো বিন্দু আছে? নাই। যেহেতু সাধারণ বিন্দু নাই, সাধারণ বিন্দু না থাকলেই তখন এইটা হয়ে যায়। এখন এই জিনিসটা তো আমরা উপরেই প্রমাণ করতে বলছে আমাদের। আপনি উপরে যেটা প্রমাণ করতে বলছে ওইটা যদি একবার লিখতে পারেন তাহলে ওটা দেখে এটা লিখতে পারবেন। সহজ টেকনিক। দেখেন, এখানে আছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, আর এখানে আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখানে আছে প্রবাবিলিটি অফ এ, এখানে আছে নাম্বার অফ এ, এখানে আছে প্রবাবিলিটি অফ বি, এখানে আছে নাম্বার অফ বি। সেম জিনিসটা আপনি লিখে দিলেন, ঠিক আছে? ওকে, এটা কিন্তু আপনি প্রমাণ করে দেন নাই, এটা হচ্ছে নাম্বার লিখছেন, কোনটা কি সংখ্যা সেইটা লিখছেন আপনি। এবার সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুসারে, ক্লাসিক্যাল সংজ্ঞা কোনটা? আমরা কিন্তু ক্লাসিক্যাল সংজ্ঞা পড়ছি 2 নম্বর পৃষ্ঠার উপরে, যেটা ওটাও ক্লাসিক্যাল সংজ্ঞা, আলাদা করে পড়ে আসছি। ক্লাসিক্যাল সংজ্ঞাটা আমাদেরকে বলে দিচ্ছে প্রবাবিলিটি অফ এ সমান এম বাই এন। এখানে এম কি আর এন কি? এন হচ্ছে টোটাল মুদ্রা নিক্ষেপ করলে 2টা ফলাফল আসতে পারে, 2 হচ্ছে এন। আর যদি আপনার মাথা পড়ে, হেড পড়ে, তাহলে একটা ফলাফল পাই, ওই একটা হচ্ছে এম1। তাহলে টোটাল ফলাফল থেকে যেটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে উপরে, আর যেটা টোটাল ফলাফল সেটা হচ্ছে নিচে। প্রবাবিলিটি অফ এ সমান এ ঘটনা ঘটার টোটাল ফলাফল, আর এম1 হচ্ছে এ ঘটনা ঘটার অনুকূল ফলাফল, মানে যেটা ঘটতে পারে, সম্ভাবনা আছে। তাহলে এম1 বাই এন। এবং প্রবাবিলিটি অফ বি সমান হচ্ছে এম2 বাই এন। এতটুকু কে বুঝেন নাই বলেন? ক্লিয়ার ভাই। আচ্ছা, ওকে, এ অথবা বি ঘটার সম্ভাবনা। এবার কিন্তু দেখেন, আমি একটা জিনিস বলি, এইখানে কিন্তু আমরা এইটাই কিন্তু আমি ঘটার সম্ভাবনা লিখিনি, এখানে কিন্তু আমি সংখ্যা বলছি খালি, এর ভিতরে কিন্তু পি এর চিহ্ন নাই। আমি এই দেখেন, আমি বুঝাই, এর ভিতরে কি পি আছে? কোনো পি আছে? এটা কিন্তু পি না, এই বাক্যটা আগে দিয়ে নেবেন, এটা হচ্ছে নাম্বার। এর পরের বাক্যটাই হচ্ছে প্রবাবিলিটি অফ পি, মানে সম্ভাবনাটা, ঘটনার সম্ভাবনাটা কি হতে পারে সেটাকে আমি বুঝালাম। এরপরে হচ্ছে এ এবং বি দুইটা ঘটার সম্ভাবনা একসাথে কি হতে পারে সেইটা, এটা হচ্ছে আলাদা আলাদা করে সম্ভাবনা বের করছি।
আর এখন হচ্ছে একসাথে বের করবো। এখন আপনি এখানে দেখেন অথবা কেন বলছে, প্রবাবিলিটি অফ এ অথবা বি ঘটার সম্ভাবনা, আবার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এখানে ইউনিয়ন মানে মিলন, আবার কেন তাহলে অথবা। আপনারা এই জিনিসটা যদি বুঝে থাকেন তাহলে আমি আলোচনায় যাব না, ঠিক আছে। দেখেন এ অথবা বি ঘটার সম্ভাবনা, এবং টেবং দিয়ে দিয়েন না, অথবা এ অথবা বি ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। হ্যাঁ পাঠাচ্ছি, একটু অপেক্ষা করো, আমি পাঠাচ্ছি। দেখেন প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান, আমরা সম্ভাবনার ক্লাসিক্যাল সংজ্ঞা অনুযায়ী কিন্তু আমরা বারবার পড়ে আসতেছি, নিচে থাকে টোটাল সম্পূর্ণ ফলাফল, উপরে থাকে যেটা আমি চাইতেছি, যেটা আমার প্রত্যাশা সেটা। যেমন মুদ্রা নিক্ষেপ করলে দুইটা ফলাফল, একটা টেইল অথবা হেড উঠে, সেই নিচেরটা হচ্ছে এনএস। এখন এনএসটা কি? নাম্বার অফ এস। নাম্বার অফ এসটা কি উপরে দেখেন, নাম্বার অফ এসটা কি ছিল? টোটাল নমুনা বিন্দুর সংখ্যা। এ এবং বি দুইটা মিলে এই টোটাল আয়তকার ক্ষেত্রের ভিতরে যা যা আছে, এ আর বি তো আছে আয়তকার ক্ষেত্রের ভিতর, ঠিক না? তাহলে এ এবং বি এই দুইটা মিলে হচ্ছে টোটাল নাম্বার অফ এস। টোটাল নাম্বার অফ এস আর উপরে হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি করলে যে নাম্বারটা আসে সেটা হচ্ছে উপরে। এখন এ ইউনিয়ন বি সমান কি, কত, সেটা কিন্তু আমরা আগেই লিখছি। এই যে দেখছেন, এই যে আমি স্টার চিহ্ন দিচ্ছি, দেখছেন এখানে আছে না, এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি। তাহলে এখানে আপনি এইটার জায়গায় এইটার মান এখানে বসাই দিলেন না, নাকি হয় নাই? আমি আরো যদি ক্লিয়ার করে বলি, দেখেন এন অফ এ, এই যে এন অফ এ সমান কত, M1 না? আর এন অফ বি সমান কত, M2 না? ঠিক আছে। এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থ কি? এখানে একটা লাইন বেশি করলে ভালো হইতো। নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থ হচ্ছে এন অফ এ যোগ এন অফ বি, ঠিক না? আমি কিন্তু কারসর যেখানে নাড়াচ্ছি সেখান থেকে বুঝতে হবে। তাহলে এখানে আরেকটা লাইন করলে আমরা বুঝতে পারতাম যে ওই লাইন থেকে এন অফ এ এন অফ বিটা কিভাবে আসলো, শুধু M1 আর M2 কিভাবে আসলো, এই লাইন থেকে এই লাইন কিভাবে আসছে বুঝতে পারছেন সবাই? তাহলে আর ওই লাইনটা লিখুন, ওই লাইনটা আপনি লিখে দিতে পারেন। এখানে একটা লাইন বেশি করা হয়েছে, ঠিক আছে। সেই লাইনটা কি লিখে দেবো নাকি না লিখলাম না? আচ্ছা লিখলাম না, কেউ যদি নাম্বার অফ এস সমান এন, কোথায় আছে এটা? নাম্বার অফ এস সমান এন, এটা কোথায় আছে? উপরে দেখছেন। তাইলে আমরা নাম্বার অফ এস সমান সরাসরি এন বসাই দিলাম, আর উপরে M1 প্লাস M2 কিভাবে আসছে তা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন বীজগণিতের সাধারণ নিয়ম অনুযায়ী কি হয়? সাধারণ নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি না, এটাকে কি আমরা এই লাইন থেকে এই লাইন কি লিখতে পারি বীজগণিতের সাধারণ রুলস অনুযায়ী? পারি কিনা? হ্যাঁ পারি। পারি। এইখানে আপনি আবার এক করে ফেলান, এখানে সমান দেন, আপনি সহজ করে দেই, লসাগু করে এন বসান, এইখানে এই এন দিয়ে এন ভাগ দেন, থাকে কত? ভাগ দিলে কিছু থাকে না, এক থাকে। আর একের সাথে M1 গুণ করে দেন, তাহলে কত হয়? M1। যোগের জায়গায় যোগ দেন, এই এন কে দিয়ে আবার এই এন কে ভাগ দেন, ভাগ দিলে কত? 1 হয়। 1 এর সাথে M2 গুণ দেন। আমি একবার ওই যে এইগুলো আমরা করতাম না আগে, সেই রকম ভাবে বুঝাই দিলাম আপনাদের। তাহলে এই লাইন থেকে এই লাইন হয়, তাহলে এই লাইন থেকে এই লাইন হবে না? হবে তো, হয়েছে, ঠিক আছে। আমার লসাগু করার কি সম্ভাবনা ক্লাসিক্যাল সংখ্যাতে গেলেই তো আমরা পাওয়া যাই। আচ্ছা হ্যাঁ সেটাই, ঠিক আছে। এখন M1 বাই এন সমান প্রবাবিলিটি অফ এ, M2 বাই এন সমান প্রবাবিলিটি অফ বি। তাহলে অতএব আমরা লিখতে পারি কি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি। যদি অঙ্কটা পরস্পর বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র আসে তাহলে এ পর্যন্ত লিখলেই হয়ে যাবে। তবে যদি প্রশ্নটা বলে দেয় যে কে সংখ্যক পরস্পর বর্ধনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র প্রমাণ করো, কে সংখ্যক পরস্পর বর্ধনশীল ঘটনার যোগসূত্র প্রমাণ করো, এটা বললে আপনাকে এটা লিখতে হবে। কে সংখ্যক মানে কি? এখানে দুটা ঘটনার কথা বলছে না, এ এবং বি। যদি বলে এ এবং বি দুটো ঘটনা না ভাই, এখানে অনেক ঘটনা আছে। কে সংখ্যক মানে আনলিমিটেড, অথবা 5টা, কে সমান 5 অথবা কে সমান 10, তাহলে 10টা ঘটনার কথা লিখতে হবে। তখন আপনি কি লিখবেন? প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন, এখানে কমাটা হবে না। প্রবাবিলিটি অফ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3 ইউনিয়ন A4 ডট 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 ইউনিয়ন AK, যেহেতু কে সংখ্যক বলছে, কে এর জায়গায় যদি n লেখে তাহলে কিন্তু n সংখ্যক হবে, সমান প্রবাবিলিটি অফ A1 প্লাস প্রবাবিলিটি অফ A2 প্লাস ডট 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 প্রবাবিলিটি অফ AK মানে এই প্রবাবিলিটি অফ A প্রবাবিলিটি অফ B যোগ করছি না, এখানে মনে করেন প্রবাবিলিটি অফ A প্রবাবিলিটি অফ B প্রবাবিলিটি অফ C প্রবাবিলিটি অফ D, অনেকগুলো প্রবাবিলিটি বের করছে। এখানে যে কটা সম্ভাব্য ঘটনা আছে সেই কটা ঘটনার প্রবাবিলিটি বের করছে। তাহলে এটা আপনি চাইলে এই ঘটনাটা লিখে এটা লিখে দিতে পারেন, অথবা এটা বাদ দিতে পারেন, ঠিক আছে। সাধারণভাবে এটা না আসলে এতটুকুই যথেষ্ট। ওকে, তাহলে আরেকটা প্রশ্ন আছে, অবর্ধনশীল ঘটনার ক্ষেত্রে যোগসূত্র। আমরা 4 স্টারে অবর্ধনশীল ঘটনা নাই, অবর্ধনশীল ঘটনা হচ্ছে ডাবল স্টারে। ওকে, আপনারা অবর্ধনশীল ঘটনা পড়তে পারেন ডাবল স্টার এটা, আর এটা হচ্ছে
ট্রিপল ক্রস করে এটা 4 চলে গেছে, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইটা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা বই থেকে পড়বেন, নোটে আমার নাই। আমি আমি একটা জিনিস বলি যে নোটে নোটে সবকিছু আছে, একটা দুইটা যদি নোটে না থাকে সেটা পরীক্ষার আগের দিন আপনাদের দিয়ে দেবো, ঠিক তাই দিয়ে দিচ্ছি। তাহলে নোটে একটা নাই, সেটা হচ্ছে গুণন সূত্র, স্বাধীন ঘটনার ক্ষেত্রে গুণন সূত্র। সেটা বইতে কত পৃষ্ঠা আছে তারিন ভাই বলেন? 10 পৃষ্ঠায় ভাই। 10 পৃষ্ঠা। হ্যাঁ, ওকে জাফর, আমি এক্ষুনি দিচ্ছি, ঠিক আছে, এক্ষুনি 1 মিনিট দিচ্ছি, ঠিক আছে। 10 পৃষ্ঠা না? আচ্ছা শোনেন, আমাদের কিন্তু সব হয়ে গেল, শুধুমাত্র 10 পৃষ্ঠার গুণন সূত্র বাদে সব হয়ে গেল। আর একটা জিনিস জানেন, এগুলো কি কি পড়বেন না পড়বেন আগে বলছি, আর নতুন করে এত কথা বলবো না, ঠিক আছে। তাহলে আমরা রেখে দেই, শুধুমাত্র প্রথম অধ্যায়ে আমাদের একটা প্রশ্ন বাকি থাকলো, গুণন সূত্রটা। এইটা আমরা পরবর্তী ক্লাসে 10টা 10:30 যে ক্লাসটা করবো ওটাই আমরা পড়বো, ঠিক আছে। আমাকে এখন একটু বাইরে যেতে হবে জরুরি ভিত্তিতে। তাহলে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি 2 মিনিটে প্রশ্নের উত্তর দেবো, বলেন। ভাইয়া গুণন সূত্র কি এখানে 1 2 1 আর 2 কোনটার কথা বলতেছেন? এক নাম্বার সূত্র, 1 নাম্বার, সেটা না? ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। আমার একটা প্রশ্ন আছে। বলেন জি আপা, বলেন, আপনাকেই তো বুঝতেছি, বলেন। ভাইয়া আপনি এর আগে বলছিলেন 1 2 4 এই 3টা অধ্যায়ের মধ্যে একটা অথবা 2টা অঙ্ক আসবে। তার মধ্যে আমরা হ্যাঁ কিছুক্ষণ আগে যে অঙ্কটা করলাম, তার মানে হ্যাঁ। এক অধ্যায় থেকে আসলে ওই অঙ্কটা আসবে, তাই তো? এখন বিষয়টা হচ্ছে যে ওই আমরা তো আর প্রশ্নের খামের ভিতর ঢুকে দেখি নেই যে প্রশ্নটা কেমন আছে, ঠিক আছে। এই জি জন্য শতভাগ আসবেই বলা যাচ্ছে না, আসবে ইনশাল্লাহ। জি জি অবশ্যই। আর নাও 2 আপা, এবং 4 নাও আসতে থেকে পারে, যেমন নাও আসতে পারে, একেবারে যা 4 স্টার পড়ছি 4 স্টার নাও আসতে পারে, ঠিক আছে। তবে আমরা একটু রিস্ক নিয়ে 4 স্টার পড়ে দেবো, যারা কম পড়বো তারা পড়ে দেবো, হয়তো 4 স্টার যা যা বলছি সব চোখ বুঝে দেখে সব কমন পড়ে গেছে। আর যদি কোনো কারণে না আসে তাহলে 3 স্টার 2 স্টার এগুলো পড়তে হবে। 3 স্টার 2 স্টার আমি ওয়েবসাইটে দিয়ে দিছি আপা। জি ভাইয়া সেটা আমি দেখছি, কিন্তু তাহলে 1 থেকে যদি এটা আসে মানে এটা আসতে পারে আর কি, আর 2 হ্যাঁ আর 4 আসলে, হ্যাঁ থেকে আলাদা আলাদা অঙ্ক আসবে নাকি? হ্যাঁ, দুই আমি বলি এবার অঙ্ক 1 থেকে 4 অধ্যায়ের ভিতরে এসে পড়তে পারে। শেষের অধ্যায়ের অঙ্কগুলো সাধারণত স্যাররা কোনো ক্যাম্পাসে স্যাররা করায় না, ঠিক আছে, ওই পর্যন্ত যাইতেও পারে না, আর ছাত্ররা অঙ্কগুলো করে না, ওই বেদাঙ্গ টেদাঙ্গের অঙ্ক আছে ওগুলো করে না। তাহলে 1 থেকে 4 ভিতরে অঙ্ক আসতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা 10টায় আসবো নাকি? আমি আমি একটু জানাই দিব, আমাদের পূর্ব নির্ধারিত টাইম 11টায়, ঠিক আছে। আমি মেসেজ দিয়ে দেবো, টেলিগ্রামে একটু নজর রাখেন। 10টাই ধরে নেন, 10টা বেশি রাত করবো না, কারণ কালকে সকাল থেকে পড়বো তো, হুম হুম আচ্ছা ভাইয়া ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আর কেউ কিছু বলবেন সাজেশন পড়াশোনা সংক্রান্ত, বলেন। কারো মনে হচ্ছে কিছু বলার নাই। হ্যাঁ আচ্ছা, আমি কলটা কেটে দিব, আপনারা চলে যেতে পারেন, ঠিক আছে। আমি কেটে দিব, আমার হাতে একটু কাজ, আমি কেটে দিব। ওকে, বাই। মশুর ভাই, থ্যাংক ইউ সো মাচ, জয়েন করলেন তো বোধহয় একবারে, আমরা আজকে ক্লাসটা শেষ করে দিলাম তখন জয়েন করলেন আপনি। এই 2টা ভিডিও দিয়ে দেবো আজকের। আমি কতদিন আপনাকে একটা ভিডিও দিছি, ওই ভিডিওটা এবং আজকের 5টায় যেটা করালাম, এখন যেটা করালাম, মোটামুটি ভিডিওতে ওই 4 স্টার সাজেশন, মানে একবারে শর্টকাট সাজেশন, শর্টকাট অঙ্ক, 3টা অঙ্ক, ঠিক আছে, 4টা অঙ্ক, এই অঙ্কগুলো একটু আছে। আর 10টায় আমরা একটা ক্লাস করব, আপনি পারলে ওই ক্লাসটায় থাকেন, তাহলে আরো কিছু প্রশ্নগুলোই করবো, ঠিক আছে। অথবা আপনি টেলিগ্রামে কাউকে, এই যে আমাদের এখানে আছে তানিন ভাই আছে, অথবা আপনি কারো কাছ থেকে নিতে পারবেন সাজেশনটা, ঠিক আছে। আচ্ছা, ওকে।